কি বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এই ফুড ডেলিভারি ম্যানটাকে? আমাদের মান সম্মান সব শেষ করে দিচ্ছি। অসম্ভব। নীরা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা যেখানে তোর জন্য এত ভালো সম্বন্ধ খুঁজেছি, আর তুই একজন ডেলিভারি বয়কে বিয়ে করে চলে এসেছিস। এই দিন দেখার জন্য কি আমরা তোকে এত বড় করেছি? সৎ মানুষ, ভালো মানুষ। চুপ কর নীরা। ওই লোকটাকে তুই জানিস? ওর কি আছে? কোনো পরিচয় আছে ওর? কালকে সকালে আমি এই বিয়ে ভেঙে দেব। এটা কোনো বিয়েই হয়নি। নীরা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? জামিল সাহেবের মতো হীরের টুকরো ছেলেটাকে ছেড়ে তুই কি না এই কোথাকার কোন ডেলিভারি বয়কে ঘরে আনলি? ওকে দেখে তো মনে হচ্ছে জীবনে কোনো দিন ভালোভাবে খেতেও পাইনি। সকালের নরম রোদে ঢাকার অভিজাত গুলশান এলাকার এক বিশাল প্রাসাদ ঝলমল করছে। প্রাসাদের ভেতরে মার্বেলের মেঝে আর ঝাড়বাতির আলোয় চোখ ধাঁধানো পরিবেশ। সুসজ্জিত ডাইনিং টেবিলে নানা পদের খাবার সাজানো। টেবিলে আরাফ, 25 থেকে 26 বছর বয়সী, সিল্কের পায়জামা পাঞ্জাবি পরা, মুখে হালকা দাড়ি, হাতে স্মার্টফোন নিয়ে বসে আছে। সে গভীর চিন্তায় মগ্ন। কাজের মেয়ে রাহিলা বেগম বিনয়ী স্বরে কথা বলতে শুরু করে। স্যার, আপনার সকালে নাস্তা প্রস্তুত। আর কিছুক্ষণ পর আপনার প্রাইভেট জেটের সময় হয়ে যাবে। আরাফ ফোন থেকে চোখ না তুলেই মৃদুভাবে মাথা নাড়ল। তার মন যেন আজ ব্রেকফাস্ট টেবিলে নেই। বশির ভাই চিন্তিত বলেন, স্যার, কোনো সমস্যা? আজ আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আরাফ এবার ফোন রেখে সামনের দিকে তাকালো। তার চোখে এক কঠিন সংকল্পের ঝলক। সে একটি দীর্ঘশ্বাস ফেলল। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, না, তেমন কিছু না বশির ভাই। আজ একটা জরুরি কাজ আছে, তাই হয়তো একটু অন্যমনস্ক। আপনারা আমার ব্রেকফাস্টটা নিয়ে আসুন। রাহিলা বেগম আর বশির ভাই দ্রুত কাজ শুরু করলো। রাহিলা বেগম তার প্লেটে গরম পরোটা, চিকেন কারি সার্ভ করলো। আরাফ ধীরে ধীরে খাওয়া শুরু করলো, কিন্তু তার চোখ এখনো দূর কোথাও আটকে আছে। স্যার, আপনার ডিনারের জন্য কি আয়োজন থাকবে? আজ রাতে কি কোনো বিশেষ মেহমান আসছেন? না রাহেলা, আজ রাতে হয়তো বাইরেই খাবো। আপনারা চিন্তা করবেন না। আর হ্যাঁ, আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য আজ আমাকে একটু বাইরে থাকতে হবে। যেমন আদেশ স্যার। আপনার জন্য গাড়ি প্রস্তুত রয়েছে, যখনই প্রয়োজন হবে বলবেন। আরাফ একটি ছোট হাসি দিল। এই বিলাসবহুল জীবন তার কাছে এখন কেবলই একটা ছদ্মবেশ, একটা বাইরের আবরণ। তার মনে এখন অন্য এক উদ্দেশ্য কাজ করছে। আরাফ স্বগত মনে মনে বলে, আজ থেকে সব বদলে যাবে আব্বু। তোমার স্বপ্নটা আমি পূরণ করবই। যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের আমি ছাড়বো না। তার চোখ আরো দৃঢ় হলো। সে দ্রুত ব্রেকফাস্ট শেষ করলো এবং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরাফ বশির ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বশির ভাই, আমার জন্য একটা বাইক রেডি রেখো, সাধারণ একটা বাইক। বশির ভাই আর রাহেলা বেগম একে অপরের দিকে তাকালো, কিছুটা অবাক হলো। তাদের স্যার কখনো বাইকে চড়েন না। বশির ভাই বিস্মিত হয়ে বলেন, বাইক স্যার? আপনি তো কখনো বাইকে, আর আপনার গাড়িগুলো তো। আরাফ তাদের কথা শেষ করার আগেই বলে, হ্যাঁ, বাইক। আজ আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, যেখানে আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই। আপনারা শুধু বাইকটার ব্যবস্থা করুন, কুইক। রাহেলা বেগম আর বশির ভাই আর কোনো কথা বলল না। তারা জানতো আরাফ যা একবার ঠিক করে তা করেই ছাড়ে। কিছুক্ষণ পরে আরাফ তার প্রাসাদের বিশাল গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছে। সারি সারি বিলাসবহুল গাড়ি, অত্যাধুনিক স্পোর্টস কার এবং লিমোজিন দাঁড়িয়ে আছে। প্রতিটি গাড়ি ঝকঝকে তকতকে। পাশেই কিছু বডিগার্ড দাঁড়িয়ে আছে, তাদের মুখ পাথরের মতো দৃঢ়। আরাফ একটি সাধারণ ফুড ডেলিভারি ইউনিফর্ম পরেছে, একটা লাল টি শার্ট আর কালো প্যান্ট। তার কাঁধে একটা ডেলিভারি ব্যাগ, হাতে একটা হেলমেট। তাকে দেখে মনে হচ্ছে যেন এই বিলাসবহুল জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বডিগার্ড প্রধান ফারুক গম্ভীর স্বরে সম্মান জানিয়ে বলে, স্যার, আপনি কি এখন বের হবেন? কোনো স্কোয়াডের প্রয়োজন হবে? আরাফ বাইকের দিকে হেঁটে যাচ্ছে, গার্ডদের দিকে ফিরেও তাকালো না। তার চোখের দৃষ্টিতে এক দৃঢ় সংকল্পের ঝলক। আরাফ শান্ত কিন্তু পরিষ্কার কণ্ঠে বলে, না ফারুক, আজ কোনো স্কার্ট লাগবে না, আমি একাই যাব। ফারুক কিছুটা অবাক হলো। তাদের বসকে কখনো এভাবে একা যেতে দেখেনি, তাও আবার একটা ডেলিভারি বাইকে। স্যার,
এটা কি নিরাপদ হবে? আপনার তো অনেক শত্রু। আরাফ বাইকে বসলো এবং হেলমেটটা ঠিক করলো। তার মুখে একটা মৃদু হাসি। আরাফ হেলমেট পরতে পরতে বলে, চিন্তা করো না ফারুক ভাই, কিছু কিছু যুদ্ধ একা লড়তে হয়। আর আমি তো এখন আর আরফ নই, আমি এখন একজন সাধারণ ফুড ডেলিভারি ম্যান। আমি বলিনি যে তোমরা আমাকে একেবারে ছেড়ে দাও, সর্বদাই আমার পিছনে থাকবে, কিন্তু সেটা গোপনে, কেউ যেন বুঝতে না পারে। আপনার যা আদেশ বস, শুধু সাবধানে থাকবেন। আরাফ বাইক স্টার্ট দিল। ইঞ্জিনের মৃদু শব্দ প্রাসাদের নীরবতাকে ভঙ্গ করলো। সে একবার পিছন ফিরে বিশাল প্রাসাদটার দিকে তাকালো। তার চোখে অতীতের স্মৃতি খেলা করে গেল। আজ থেকে নতুন অধ্যায় শুরু। এক এক করে সবাইকে আমি খুঁজে বের করবই, আর তারপর তাদের আসল মুখোশটা সবার সামনে নিয়ে আসব, এবং শাস্তি ততটাই দেব যতটা আজ থেকে 8 বছর আগে আমি পেয়েছিলাম। সে বাইক নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে গেল। তার বিলাসবহুল গাড়ির সারি এবং গার্ডরা তাকে সম্মান জানাচ্ছিল, কিন্তু সে তাদের দিকে ফিরেও তাকালো না। তার চেহারায় শুধু দৃঢ় সংকল্প। সে যেন এক নতুন পরিচয়ে, এক নতুন লক্ষ্যে ছুটে চলেছে। শহরের ব্যস্ত রাস্তায় মিশে গেল সেই সাধারণ ডেলিভারি বাইকটি। ঢাকার একটি আধুনিক অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ফ্ল্যাটটি বেশ পরিপাটি, রুচিশীল আসবাবপত্রে সজ্জিত। আজকের গল্পের নায়িকা নীরা, বয়স 22-23। সে তার সোফায় বসে ফোন ঘাঁটছিল, পরনে একটি সাধারণ সালোয়ার কামিজ। তার মুখে এক ধরনের মিষ্টি সারল্য ফুটে উঠেছে। হঠাৎ কলিং বেলের শব্দ। নীরা ফোন রেখে উঠে দাঁড়ালো। নীরা মনে মনে বলে, এই তো আমার লাঞ্চ চলে এসেছে মনে হচ্ছে। সে দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আরাফ, ফুড ডেলিভারি ইউনিফর্মে। তার কাঁধে ডেলিভারি ব্যাগ। তার মুখটা তখনও গম্ভীর, কিন্তু চোখে একটা সূক্ষ্ম কৌতূহল। আরাফ সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট স্বরে বলে, ম্যাডাম, আপনার অর্ডার। নীরা খাবারটা হাতে নিল। তার চোখে খানিকটা কৌতূহল। এই ডেলিভারি ম্যানকে সে আগে দেখেনি। ধন্যবাদ। নতুন এসেছেন নাকি? আপনাকে তো এর আগে দেখিনি। এর আগে যে ছিল উনি কোথায়? আরাফ ইতস্তত করলো এক মুহূর্ত, তারপর মাথা নাড়ল। আরাফ কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, হ্যাঁ ম্যাডাম, নতুন। আজই প্রথম এই এরিয়াতে ডেলিভারি দিচ্ছি। আর আগে যে আপনাকে প্রতিদিন খাবার দিত, উনি গ্রামে চলে গেছেন, তাই আমি নিয়ে আসলাম। নীরা আরাফের গম্ভীর মুখটা দেখতে লাগলো। ছেলেটার মধ্যে কেমন যেন একটা অন্যরকম ব্যাপার আছে। ও আচ্ছা, তা কোন রেস্টুরেন্ট থেকে এসেছেন? আপনার ডেলিভারি সার্ভিসটা খুব ফাস্ট দেখছি। আমরা সব ভালো রেস্টুরেন্টের সাথেই কাজ করি। আপনার অর্ডারটা ছিল টেস্টি বাইট থেকে। ঠিক আছে, আপনাকে দেখে মনে হচ্ছে বেশ ব্যস্ত আছেন। আজকে অনেক ডেলিভারি আছে বুঝি? হ্যাঁ ম্যাডাম, আজকের দিনটা একটু ব্যস্ত, অনেক অর্ডার আছে। আসলে এই ফুড ডেলিভারি সার্ভিসটা এখন মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই চাপ একটু বেশিই থাকে। নীরা তার পার্স থেকে টাকা বের করতে লাগলো। আচ্ছা, আপনার নাম কি? আমি তো আমার ডেলিভারি ম্যানদের নাম জেনে রাখি, অনেক সময় কাজে লাগে। আরাফ মুহূর্তের জন্য থমকে গেল। তার আসল নাম বলার তো উপায় নেই। আমার নাম আরাফ। ও, আরাফ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আরাফ। আর হ্যাঁ, আপনি যেহেতু এই এরিয়াতে নতুন, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আশেপাশের ভালো রেস্টুরেন্ট বা এখানকার রাস্তাঘাট সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আরাফ মাথা নাড়িয়ে টাকা নিয়ে দ্রুত বিদায় নিল। নীরা দরজায় দাঁড়িয়ে তাকে বাইকে চড়ে চলে যেতে দেখলো। তার মনে একটা অন্যরকম অনুভূতি হলো। ছেলেটা গম্ভীর হলেও তার চোখে কেমন যেন একটা গভীরতা আছে। দেখতেও অনেক কিউট। ডেলিভারি বয় বলে তো মনে হয় না। নীরা দরজা বন্ধ করে ভেতরে চলে গেল, কিন্তু তার মনে আরাফের মুখটা যেন গেঁথে রইল। নীরার বিশাল ডাইনিং রুম, টেবিল ভর্তি বিভিন্ন দামি খাবার। নীরার বাবা মিস্টার রহমান একজন প্রভাবশালী ব্যবসায়ী। তার মা মিসেস রহমান, তারা দুজনেই গম্ভীর মুখে বসে আছেন। নীরা তাদের মুখোমুখি বসে আছে, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মিস্টার রহমান টেবিলে হাত ঠুকে বললেন, দেখো নীরা, তুমি আর কতদিন এভাবে চলবে? জামিল সাহেব একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার তো আর গুণের শেষ নেই। তার সাথে তোমার বিয়ে হলে আমাদের ব্যবসার উন্নতি হবে, নাম খ্যাতিও বাড়বে। বাবা, আমি আগেই বলেছি আমি জামিন সাহেবকে বিয়ে করতে চাই না। ওনার সাথে আমার বিন্দুমাত্র মানসিক মিল নেই। সম্পর্কটা তো কেবল একটা ব্যবসার ডিল হতে পারে না, এটা তো একটা জীবন। মিসেস রহমান আশ্চর্য হয়ে বলেন, মানসিক মিল? নীরা, তুমি কি বলছো এইসব?
তুমি কি জানো জামিল সাহেবের কত বড় ব্যবসা? তার স্ট্যাটাস কি? হাজার হাজার মেয়ে তার জন্য পাগল। তোমাকে তো সোনার খাঁচায় রাখলেও কম হবে। মা, আমি কোনো সোনার খাঁচায় থাকতে চাই না। আমার সোনার গহনা বা দামি গাড়িও দরকার নেই। আমি এমন কাউকে চাই যে আমাকে ভালোবেসে, আমাকে বুঝবে, আমার খেয়াল রাখবে, যত্ন নেবে। জামিল সাহেব তো সারাক্ষণ শুধু ব্যবসা আর টাকার কথাই বলেন। আমার তো দম বন্ধ হয়ে আসে। ভালোবাসা, বোঝাপড়া এসব হলো গরিব মানুষের বিলাসবহুল চিন্তা। আমাদের মতন মানুষদের জন্য বিয়ে মানেই হলো সম্পর্ক আর ব্যবসার মেলবন্ধন। জামিল আমাদের জন্য সেরা সুযোগ। এটা একটা সামাজিক দায়িত্বও বটে। হ্যাঁ নীরব, তুমি তো জানোই আমরা তোমার ভবিষ্যতের জন্য কতটা চিন্তিত। তোমার খালা ফাতেমাও বলছিলেন এই বয়সে বিয়ে না হলে লোকে কি বলবে। সবাই তো কানাঘুষা করছে। ফাতেমা খালা আবার কোথায় এলেন? আর লোকের কথায় কি যায় আসে? আমি যদি খুশি না থাকি তাহলে সেই বিয়ে দিয়ে কি হবে? সারা জীবন একটা মিথ্যে সম্পর্ক টেনে যাব নাকি আমি? নীরা, তোমার কি কোনো আক্কেল নেই? এত বড় সুযোগ তুমি হারাতে চাইছো? জামিল সাহেব তোমায় কত বড় বাড়ি, গাড়ি সব দেবে। তোমার জীবন তো একেবারে সেটেল হয়ে যাবে। আর আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপও হয়ে যাবে। বুঝতে পারছো তুমি? কিন্তু বাবা, আমার ওসব কিছুর দরকার নেই। আমার যা দরকার তা হলো একজন ভালো মানুষ। দয়া করে আমাকে আর চাপ দিও না। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। নীরা টেবিল থেকে উঠে নিজের ঘরের দিকে চলে যেতে চাইল। মিসেস রহমান পিছন থেকে বলেন, এ কেমন মেয়ে, নিজের ভালো বোঝে না, এত বড় লোক ছেলে হাতছাড়া করছে। ওর ভাগ্য তো আমার থেকে ভালো হবে না মনে হয়। মিস্টার রহমান রেগে গিয়ে প্লেট সরিয়ে দিলেন। তার চোখে অসন্তোষ স্পষ্ট। তারা যেন নীরার কোনো কথাই শুনতে প্রস্তুত নয়। তাদের কাছে সম্পর্ক মানে ব্যবসা, লাভ আর লোকসান। সপ্তাহখানেক কেটে গেছে। সকাল সন্ধ্যা যে কোনো সময় নীরার অনলাইন ফুড অর্ডারে একমাত্র ডেলিভারি ম্যান এখন আরাফ। এই ব্যাপারটা নীরা খেয়াল করেছে। সে যখনই অ্যাপে অর্ডার দেয় একটু পরেই আরাফ এসে হাজির হয়। সে জানে না কেন, কিন্তু এই ছেলেটার মধ্যে কি যেন একটা আছে যা তাকে বারবার কৌতূহলী করে তোলে। নীরা মনে মনে ভাবে, এই লোকটা কি শুধুই আমাকে ডেলিভারি দেয় নাকি প্রতিদিনই ঠিক আমার অর্ডারটাই নিয়ে আসে? এর আগেও একজন নিয়মিত আসতো, কিন্তু মাঝে মাঝে অন্য ডেলিভারি বয়ও আসতো, আর এখন শুধু এই ছেলেটাই আসছে। কলিং বেলের শব্দ হলো। নীরা মৃদু হেসে দরজা খুলল। দরজার ওপাশে আরাফ দাঁড়িয়ে, তার হাতে সেই পরিচিত ডেলিভারি ব্যাগ। তার মুখে আজও সেই একই রকম গাম্ভীর্য, কিন্তু নীরার প্রতি তার চোখে একটা লুকানো আগ্রহ স্পষ্ট। ম্যাডাম, আপনার খাবার। নীরা খাবারটা হাতে নিতে নিতে আরাফের দিকে তাকালো। তার মুখে একটা মৃদু হাসি। আরাফ, আপনি প্রতিদিন আসছেন দেখছি, ব্যাপার কি? আপনারা কি কাস্টমার ভাগ করে নেননি, নাকি এই এরিয়াটা শুধুই আপনার? আরাফের মুখে সামান্য হাসি ফুটে উঠল, যেটা খুবই বিরল। সে মাথা নিচু করে আবার তুলে নীরার দিকে তাকালো। আসলে ম্যাডাম, কোম্পানির সিস্টেম অনুযায়ী যিনি নিয়মিত এই রুটটা হ্যান্ডেল করেন তাকেই অগ্রাধিকার দেওয়া হয়। আর এই রুটে ডেলিভারি দেওয়া আমার জন্য সুবিধাজনক। ও আচ্ছা, তার মানে আমি বুঝি আপনার রোড কাস্টমার। তাহলে তো আমাকে ভিআইপি কাস্টমার বলতে পারেন, কি বলেন? প্রতিদিনই তো আপনাদের সেবা নিচ্ছি। ম্যাডাম, আপনি আমাদের ভিআইপি কাস্টমার। আপনার মতো নিয়মিত কাস্টমার থাকলে তো আমাদের কাজ আরও সহজ হয়। প্রতিদিন নতুন নতুন ঠিকানা খোঁজা লাগে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার এই কাজটা খুব একটা পছন্দ নয়। কেমন যেন একটা দূরত্ব বজায় রাখেন সবার সাথে। মনে হয় যেন আপনি অন্য কিছু করার জন্য তৈরি হচ্ছেন। আরাফ সামান্য চমকে উঠল। নীরা তার ভেতরের কথাগুলো কিভাবে বুঝে ফেলছে সে নিজেকে সামলে নিল। আরাফ চোখে চোখ রেখে বলে, সবার জীবনই তো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলে ম্যাডাম। এই কাজটাই আমার সেই গন্তব্যেরই একটা অংশ। কিছু কিছু কাজ বাইরে থেকে যেমন দেখায়, ভেতরে ভেতরে তার উদ্দেশ্য অন্যরকমও হতে পারে। নীরার চোখ কপালে উঠল। আরাফের কথায় একটা গভীরতা আছে, যেটা একজন সাধারণ ডেলিভারি বয়ের মধ্যে থাকার কথা নয়। বাহ, আপনি তো দারুণ ফিলোসফি বলছেন। মনে হচ্ছে যেন আপনার ভেতরে আরও অনেক কথা লুকিয়ে আছে। আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগলো। আর আপনি অন্যদের থেকে একটু আলাদা। আরাফ মুচকি হেসে বলে, ধন্যবাদ ম্যাডাম। তাহলে আমি আসি এখন, আরও কিছু ডেলিভারি আছে।
আরাফ টাকা নিয়ে দ্রুত চলে গেল। নীরা দরজার চৌখাটে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখলো। সে ভাবতে লাগলো, এই আরাপ ছেলেটা আসলে কে? তার চোখে সেই গভীর চিন্তার ছাপটা কেন? নীরার মনে একটা সন্দেহের বীজ বুনতে শুরু করলো, যা আসলে কৌতূহল থেকে জন্ম নিয়েছে। পরের দিনটা ছিল শনিবার। নীরা তার বান্ধবী ঋতুর সাথে নিউ মার্কেট এলাকায় শপিং করতে যাচ্ছিল। ঢাকার ব্যস্ত রাস্তা, গাড়ির জ্যাম আর মানুষের ভিড়। নীরা রিকশায় বসে বাইরের দিকে তাকিয়েছিল। সচরাচর সে রিকশায় চড়ে না, তবে বান্ধবীদের সাথে থাকলে একটু মজার ছলে রিকশায় চড়ে, প্রকৃতিটাকে ভালোভাবে উপভোগ করার জন্য। হঠাৎ তার চোখ আটকে গেল একটা দৃশ্যে। রাস্তার এক কোণায় কয়েকজন সুঠাম দেহী লোক একটা কালো দামি গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলছে। তাদের প্রত্যেকের পরনে কালো কোট, চোখে সানগ্লাস। দেখে মনে হচ্ছে তারা বড় কোনো কর্মকর্তার বডিগার্ড। নীরা চোখ ছোট করে মনে মনে বলে, আরে ওই লোকটাকে কেন যেন চেনা চেনা লাগছে। ঋতু মোবাইলে ব্যস্ত ছিল। কে রে? আর কি হবে? হয়তো কোনো ফিল্ম স্টার বা রাজনীতিবিদ হবে। ওরা বডিগার্ড ছাড়া রাস্তায় বের হয় না। নীরার চোখগুলো আরো স্থির হলো। তার মাথা যেন কাজ করা শুরু করলো। ওই কালো কোট পরা লোকগুলোর মাঝে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। নীরা অবাক হয়ে বলে, ও মাই গড, ঋতু দেখ, ওটা তো আরাপ। ঋতু মোবাইল থেকে মুখ তুলে তাকালো। ঋতুও অবাক হয়ে বলে, আরাফ? কোন আরাফ? তোর ওই ফুড ডেলিভারি ম্যানটা নাকি? হ্যাঁ, সেই আরাফি। সে ওই বডিগার্ডদের সাথে দাঁড়িয়ে আছে কেন? আর তার পরনে আজ ডেলিভারির ইউনিফর্ম নেই। আর দেখ ঋতু, বডিগার্ড তাকে গভীর শ্রদ্ধার চোখে দেখছে। মনে হচ্ছে যেন সে তাদের বস। একজন বডিগার্ড তার জন্য গাড়ির দরজা খুলে দিল এবং আরাফ তাতে উঠে বসলো। গাড়িটি দ্রুত জ্যামের মধ্যে হারিয়ে গেল। নীরা বিস্মিত কণ্ঠে বলে, বিশ্বাস করতে পারছি না। আরাপ, ও কি করে ওই সব বডিগার্ডদের সাথে? আর এত দামি গাড়ি চড়লো। ওরা ওকে এমনভাবে সম্মান করছিল যেন সে ওদের বস। এটা কিভাবে সম্ভব? ও তো ফুড ডেলিভারি বয়। ঋতু মাথা চুলকে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটা ফুড ডেলিভারি বয়ের সাথে এতগুলো বডিগার্ড কেন থাকবে? হয়তো কোনো ভুল দেখেছিস, হয়তো আরাফের মতো দেখতে অন্য কেউ হবে। না রে, আমার কোনো ভুল হয়নি। ও আরাফি ছিল। ওর গম্ভীর মুখটা, চোখের গভীরতা সব একই রকম। কিন্তু কেন এত ক্ষমতাশীল লোকেদের সাথে থাকবে? আর ও তো বলেছিল ও নতুন ফুড ডেলিভারি বয়ের কাজ করছে। নীরার মনে একটা প্রবল সন্দেহ দানা বাঁধল। এটা কি তাহলে তার ছদ্মবেশ? কিন্তু কেন? কি তার উদ্দেশ্য? এই ভাবনা তার মনকে অস্থির করে তুলল। সে স্থির হয়ে বসে রইল। তার মাথায় শুধু আরাফের রহস্যজনক মুখটা ভাসছিল। এই ভাবনা নিয়ে সে বাসায় চলে আসে। বিকেলে নীরার বাড়িতে আসে সেই বিজনেসম্যান জামিল সাহেব, যার সাথে নীরার বিয়ের কথা চলছে। জামিল আত্মবিশ্বাসী এবং কিছুটা অহংকারী। তার পরনে দামি স্যুট, হাতে দামি ঘড়ি। সে নীরার বাবা মায়ের সাথে ড্রয়িং রুমে বসে আছে। আলোচনার বিষয়বস্তু সেই একই, নীরার সাথে তার বিয়ে এবং ব্যবসার লেনদেন। নীরা ড্রয়িং রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মিস্টার রহমান হাসিমুখে বলেন, জামিল সাহেব, আপনি এসেছেন দেখে খুব খুশি হলাম। আসুন আসুন, বসুন। জামিল সাহেবের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসো। আরে মিস্টার রহমান, এর কি দরকার? আমি তো আপনাদের ঘরেরই ছেলে। আর আপনাদের মেয়ে নীরাও তো আমাকে দেখে লজ্জা পায়, তাই না? নীরা কথাটা শুনেই থমকে গেল। তার মুখ বিরক্তি আর বিতৃষ্ণা ভরে উঠল। মিসেস রহমান বলেন, হ্যাঁ হ্যাঁ, নীরা তো খুবই লাজুক, কিন্তু জামিল সাহেব ও আপনাকে খুব পছন্দ করে, এটা আমি জানি। একটু লজ্জা পাচ্ছে, মুখে কিছু বলে না আর কি। নীরা নিজের মনে বলে, পছন্দ করি? ছি, মিথ্যা কথা বলারও একটা সীমা থাকে। তিনি আমার মা নাকি অন্য কেউ? একজন মা হয়ে মেয়ের ব্যবহার মিথ্যে বলতে এতটুকু কাঁপছে না ওনার? জামিল হাসে। তার হাসিটা নীরার কাছে বড্ড বেশি বিরক্তিকর মনে হলো। সে নীরার বাবা মাকে নিয়ে ব্যবসা নিয়ে আলোচনা শুরু করলো। মিস্টার রহমান, আমাদের নতুন প্রজেক্টটা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আপনাদের ইনভেস্টমেন্টের জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে বড় একটা লাভ দেখতে পাবো। ইনশাল্লাহ। জামিল সাহেব, আপনার মতন একজন বুদ্ধিমান ব্যবসায়ী আমাদের পাশে থাকলে তো কোনো চিন্তাই নেই। আমরা আশা করছি এই প্রজেক্টটা আমাদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। আর সেই সাথে নীরা আর আপনার সম্পর্কেও আরও মজবুত হবে। জামিল সাহেব, কি বলেন? জামিল নীরার দিকে তাকিয়ে একটা নোংরা হাসি হাসে। নীরা সেটা দেখে আরও অস্বস্তি বোধ করলো। তার গা ঘিনঘিন করে উঠল। সে বুঝতে পারলো এখানে থাকলে তার দম বন্ধ হয়ে যাবে। নীরা ধীরে ধীরে পিছিয়ে গিয়ে বলে,
আমার একটু কাজ আছে, আমি আসছি। সে দ্রুত সেখান থেকে চলে গেল। জামিল এবং তার বাবা মা নীরার এই আচরণ দেখে কিছু মনে করলো না। তারা তাদের ব্যবসা এবং বিয়ের আলোচনায় মগ্ন রইলেন। নীরা তার রুমে এসে সোফায় ধপ করে বসে পড়ল। তার মনে কেবলই একটাই চিন্তা, কিভাবে এই জামিল সাহেবের কাছ থেকে মুক্তি পাওয়া যায়? কি করি এখন আমি? এ তো বিয়ে নয়, এটা একটা বিজনেস ডিল হতে চলেছে। আর তার মনে পড়ল আরাফের কথা, সেই রহস্যময় ডেলিভারি বয় যাকে সে রাস্তায় বডিগার্ড পরিবেষ্টিত অবস্থা দেখেছিল। সন্ধ্যা নেমে এসেছে। এদিকে ঢাকার একটি 5 তারা হোটেলের রুফটপ পার্টিতে ঝলমলে আলোয় ঝলমল করছে। এটি একটি হাই প্রোফাইল কর্পোরেট পার্টি, যেখানে দেশের বড় বড় ব্যবসায়ী এবং তাদের সহযোগীরা উপস্থিত। আরাফ আজ তার আসল রূপে, পরনে ইতালীয় ডিজাইনের স্যুট, চুল আঁচড়ানো, মুখে আত্মবিশ্বাসের হাসি। তাকে দেখে কেউ বিশ্বাস করবে না যে এই ব্যক্তি দিনে একজন ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। সে খুব আত্মবিশ্বাসের সাথে সবার সাথে মিশছে, হাসছে, কথা বলছে। এক ব্যবসায়ী আরাফের দিকে এগিয়ে এসে বলে, আরাফ সাহেব, কি খবর? আপনার নতুন প্রজেক্ট নিয়ে তো সবার মুখে মুখে আলোচনা। মনে হচ্ছে এবার আপনি মার্কেট কাঁপিয়ে দেবেন। আরাফ হাত মিলিয়ে বলে, আরে মিস্টার করিম, শুধু আলোচনা নয়, কাজও হবে ইনশাল্লাহ। আমরা যা করি তা মন দিয়েই করি। ইনভেস্টমেন্টটা যদি সঠিক জায়গায় হয় তাহলে ফলাফলও ভালো হয়। আরেকজন ব্যবসায়ী বলে, আপনার ইনভেস্টমেন্ট কৌশল সত্যি অসাধারণ। এই অল্প বয়সে এত বুদ্ধি আর সাহস, স্যালুট আপনাকে। আরাফ হাসলো। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে, যা কেউ দেখতে পাচ্ছে না। সে দূর থেকে পার্টিতে জামিল সাহেবকে দেখলো। জামিল সাহেব একজন রাজনৈতিক নেতার সাথে কথা বলছিলেন। আরাফ তার হাতে থাকা গ্লাসটি টেবিলে রাখলো। আরাফ নিজের সহকর্মীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, সজীব, জামিল সাহেবের উপর নজর রেখো। তার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আমি জানতে চাই। জি স্যার, তার প্রত্যেকটা মিটিং, ডিল, ইনভেস্টমেন্ট সবকিছুর উপর আমাদের কড়া নজর থাকবে আজ থেকে। আরাফ জামিল সাহেবের দিকে তাকালো। তার মুখে একটা কঠিন হাসি ফুটে উঠল। জামিল সাহেব, আপনি জানেন না কার সাথে খেলছেন। আপনার প্রতিটি পদক্ষেপেই আমার প্রতিশোধের আগুনে ঘি ঢালছে। সে আবারও জামিল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জামিল সাহেব তখনই নিজের দম্ভ নিয়ে কথা বলে চলেছেন। বুঝতেও পারছে না যে তার ধ্বংসের দিন ঘনিয়ে আসছে। আরাফের মনে প্রতিশোধের এক দৃঢ় প্রতিজ্ঞা। এই বিলাসবহুল জীবন, এই ক্ষমতা, সবই তার প্রতিশোধের অস্ত্রের অংশ। সে নীরার দেখা সেই সাধারণ ডেলিভারি ম্যান আর এই আরাফের মধ্যেকার ফারাকটা গোপন রাখতে বদ্ধপরিকর। গত কয়েকদিন ধরে নীরার মনে কেবল একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আরাফ, সেই রহস্যময় ডেলিভারি বয়। সে তার বেডরুমে বসে বারান্দার দিকে তাকিয়ে আছে। বিকেলে হালকা রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। সেদিন রাস্তায় বডিগার্ডদের সাথে আরাফকে দেখার পর থেকে নীরার মনে হাজারো প্রশ্ন ভিড় করেছে। সে একটা ম্যাগাজিন উল্টাচ্ছে বটে, কিন্তু তার মন তাতে নেই। নীরা মনে মনে বলে, আচ্ছা, সেদিন যাকে দেখলাম ও কি সত্যি আরাপ ছিল? কিন্তু একটা ফুড ডেলিভারি বয়ের সাথে এত বডিগার্ড কেন থাকবে? আর ওরা ওকে এত সম্মান কেন করছিল? আমি কি ভুল দেখেছি? না, ওর মুখটা আমি ভুলতে পারবো না। ওর চোখ দুটো, ওর হাঁটার ভঙ্গি, সব আরাফেরই মতো ছিল। সে ম্যাগাজিনটা বন্ধ করে দিল, অস্থির হয়ে উঠল। কিন্তু কেন ফুড ডেলিভারি ম্যান সেজে থাকবে? ওর কি অন্য কোনো উদ্দেশ্য আছে? ও কি কোনো মাফিয়া গ্যাংয়ের সদস্য? না, ওকে তো দেখে এমন মনে হয় না। ও তো সাধারণ একটা সহজ সরল ছেলে মনে হয়। হঠাৎ তার মনে পড়ল তার ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার দেওয়া হয়নি। সে দ্রুত ফোনটা হাতে নিল। আজ ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছে। দেখি এইবার ও কি আরাফি আসে কিনা। যদি আসে তাহলে ওকে চেপে ধরবো, জানতে চাইবো সেদিন ওকে কোথায় দেখেছি। সে অ্যাপে অর্ডার প্লেস করলো, তারপর অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। মিনিট 10 পরেই কলিং বেলের শব্দ। নীরার হার্টবিট বেড়ে গেল। এসেছে, নিশ্চয়ই আরাফ এসেছে। সে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। তার মনে মিশ্র অনুভূতি, কৌতূহল, উত্তেজনা আর কিছুটা ভয়। সে দরজা খুলতেই দেখলো, হ্যাঁ, আরাফই দাঁড়িয়ে আছে। তার হাতে সেই পরিচিত ডেলিভারি ব্যাগ। আরাফের মুখে সেই একই গম্ভীরতা, কিন্তু নীরার চোখে সে কৌতূহলের ঝলকটা স্পষ্ট দেখতে পেল। তার চোখ দুটো স্থির, যেন গভীর কিছু লুকানোর চেষ্টা করছে। নীরা এবার আর খাবার নিয়ে চুপ করে থাকলো না। সে আরাফকে ভেতরে আসার ইঙ্গিত করলো। নীরা হাসার চেষ্টা করে বলে, আরাফ, আপনি এসেছেন? আমার মনে হয় আপনাদের কোম্পানিতে একমাত্র আপনিই আছেন যিনি আমার এরিয়ায় ডেলিভারি দেন। আমার তো মনে হয়
আমার অর্ডারটা দেখেই আপনি সবার আগে ছুটে আসেন, তাই না? আরাফ খাবারের প্যাকেটটা নীরার হাতে দিল। তার মুখে হালকা হাসির রেখা। আরাফ শান্ত স্বরে বলে, না ম্যাডাম, এটা আসলে আমাদের সিস্টেমের সুবিধা। যে রুটে যার নিয়মিত ডেলিভারি থাকে কোম্পানি তাকে আগে নোটিফিকেশন পাঠায়, এতে ডেলিভারিও দ্রুত হয়। নীরা একটু এগিয়ে এসে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আরাপ, আমার আপনাকে একটা প্রশ্ন করার আছে। আপনার কাছে হয়তো এটা অদ্ভুত মনে হতে পারে, তবে প্লিজ সত্যি করে উত্তর দেবেন। আরাফ নীরাকে অবাক হয়ে দেখল। সে বুঝতে পারছিল নীরা কিসের ইঙ্গিত করছে। তার মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। জি ম্যাডাম, বলুন। আমি যদি উত্তর দিতে পারি তাহলে অবশ্যই দেব। নীরা চোখে চোখ রেখে বলে, আচ্ছা আরাপ, গত কয়েকদিন আগে এক বিকেলে আপনি কি নিউ মার্কেটে এলাকায় ছিলেন, কালো একটা গাড়ির পাশে অনেক বডিগার্ড নিয়ে? আরাফের মুখটা এক পলকে ফ্যাকাশে হয়ে গেল। সে সামলে নিল দ্রুত। তার চোখে সামান্য দ্বিধা খেলে গেল। তারপর সে নিজেকে কঠিন করে তুলল। আরাফ গম্ভীর স্বরে বলে, আমি নিউ মার্কেট? না ম্যাডাম, আপনি হয়তো ভুল দেখেছেন। গত কয়েকদিন আগে আমি সারাদিন তেজগাঁও এরিয়ায় ডেলিভারি করেছিলাম। আর আমি একজন সাধারণ ডেলিভারি বয়। আমার সাথে বডিগার্ড কেন থাকবে? আপনি হয়তো অন্য কাউকে দেখেছেন। না আরাপ, আমি নিশ্চিত ওটা আপনিই ছিলেন। আপনার মুখ, আপনার চলাফেরা সব ঠিক একই রকম ছিল। আপনি কেন সত্যিটা বলছেন না? আমার কেমন যেন মনে হচ্ছে আপনি কোনো কিছু লুকাচ্ছেন। আরাফ এক পা পিছিয়ে গেল। তার চোখে সামান্য অস্বস্তি। ম্যাডাম, আমি কেন মিছে কথা বলতে যাব? আমার মতো সাধারণ একজন ছেলের কি আর বডিগার্ড নিয়ে চলার মতো অবস্থা আছে? আপনি বোধহয় ভুল করছেন। আর আমি এখন যাই, আমার আরও ডেলিভারি আছে। আরাফ দ্রুত বিলের টাকাটা নিল এবং ঘুরে চলে যেতে চাইল, কিন্তু নীরা তাকে থামালো। নীরা সামান্য হতাশা নিয়ে বলে, আরাপ, আপনি সত্যি লুকাচ্ছেন, কিন্তু কেন? সে যাই হোক, আমি জানি আপনি কি বলছেন। তবু আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে। আপনি অন্য ডেলিভারি বয়দের মতো নয়। আপনার কথাবার্তা বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। আরাফ নীরার প্রশংসা শুনে কিছুটা নরম হলো। সে একবার নীরার দিকে তাকালো। তার চোখে এবার আর গাম্ভীর্য নেই, বরং এক ধরনের যত্নশীলতা ফুটে উঠল। আরাফ মৃদু হেসে বলে, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ম্যাডাম। আমি এখন আসি তাহলে। আরাফ দ্রুত লিফটের দিকে চলে গেল। নীরা দরজার পাশে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল আরাফ মিথ্যা বলছে। কিন্তু কেন? তার এই ছদ্মবেশের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? নীরার কৌতূহল আরও বেড়ে গেল। তার মনে আরাফের প্রতি একটা লুকানো আকর্ষণ তৈরি হতে শুরু করেছে, যা তার এই রহস্যময়তা থেকে জন্ম নিয়েছে। এদিকে জামিল সাহেব তার অফিসের বিলাসবহুল কেবিনে বসে আছেন। তার মুখে চিন্তার রেখা। নীরাকে তিনি কিছুতেই বাগে আনতে পারছেন না। আর নীরার সেই ডেলিভারি বয়ের সাথে তার কথোপকথনের দৃশ্যটা তার মনে খচখচ করছে। তার মনে হলো এই ডেলিভারি বয়টাকে নিয়ে কিছু একটা রহস্য আছে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। জামিল সাহেব মোবাইলে কথা বলছে। শুনুন মিস্টার রহমান, আমি আপনাকে আগে থেকেই বলেছিলাম আপনার মেয়ে বড্ড জেদি। আর আজকাল দেখছি সে যেন আরও বেপরোয়া হয়ে উঠছে। আমার মনে হয় তার পেছনে অন্য কোনো ছেলের হাত আছে। ফোনটা নীরার বাবা মিস্টার রহমানের হাতে। তিনি ড্রয়িং রুমে বসে আছেন, তার মুখে চিন্তার ভাঁজ। মিস্টার রহমান চিন্তিত স্বরে বলে, জামিল সাহেব, আপনি কি বলছেন? নীরা তো এমন মেয়ে নয়, ও কেন এমন করবে? আমি যা বলছি সেটা চোখ খুলে দেখুন। সেদিন আমি আপনার বাসার সামনে থেকে ফিরছিলাম, তখন দেখলাম আপনার মেয়ে একটা ফুড ডেলিভারি বয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আর তাদের কথাবার্তা মোটেও সাধারণ মনে হয়নি। মিস্টার রহমানের চোখ কপালে উঠল। মিস্টার রহমান, ফুড ডেলিভারি বয়? আপনি নিশ্চিত আমার মেয়ে? একদম নিশ্চিত। আমি নিজের চোখে দেখেছি। আর আমার কাছে মনে হচ্ছে ওই ছেলেটা শুধু সাধারণ ডেলিভারি বয় নয়, ওর চালচলন সন্দেহজনক। মনে হয় সে কোনো গুপ্তচর বা কোনো খারাপ চক্রের লোক। আপনার মেয়ের উপর ওর নজর আছে। কি বলছেন আপনি? এটা তো ভয়ঙ্কর কথা। আমি এক্ষুনি নীরাকে জিজ্ঞেস করছি। শুধু জিজ্ঞেস করলেই হবে নাকি মিস্টার রহমান? আপনাকে কড়া হাতে পরিস্থিতি সামলাতে হবে। এরকম ছেলে যদি আপনার মেয়ের আশেপাশে ঘোরাফেরা করে তাহলে তো আমাদের সম্মান ধুলেও মিশে যাবে, আর আমাদের ব্যবসার ডিলটাও ঝুঁকিতে পড়বে।
মিস্টার রহমান এবার সত্যি চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে সম্মান আর ব্যবসা সবার আগে। ঠিক আছে জামিল সাহেব, আমি দেখছি ব্যাপারটা, আপনি চিন্তা করবেন না। আমি নীরাকে এক্ষুনি জিজ্ঞেস করছি, এবং ওই ছেলেকে যেন আর আশেপাশেও দেখতে না পাই, তারও ব্যবস্থা করছি আমি। এটাই তো চাই মিস্টার রহমান। মেয়েদের একটু কড়া হাতেই সামলাতে হয়, ভালো করে বুঝিয়ে দেবেন। ওর ভালোর জন্যই সব করা হচ্ছে। ফোন রেখে মিস্টার রহমান চিন্তিতভাবে সোফায় বসে রইলেন। জামিল সাহেবের মিথ্যা অভিযোগ তার মনে সন্দেহের বীজ বুনে দিল। তার মাথায় তখন কেবলই সম্মান আর ব্যবসার কথা ঘুরছে। গভীর রাত, এদিকে ঢাকা শহরের একটি নীরব ও সুরক্ষিত স্থানে আরাফের গোপন ব্যক্তিগত কক্ষ। কক্ষটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। বিশাল কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন কোম্পানির আর্থিক লেনদেন এবং শেয়ার বাজারের গ্রাফ দেখা যাচ্ছে। আরাফ একটি আরামদায়ক চেয়ারে বসে আছে। তার পরনে আরামদায়ক স্লিপওয়্যার, কিন্তু তার চোখে ঘুম নেই। তার মুখটা কঠিন, চোখের দৃষ্টিতে গভীর প্রতিশোধের আগুন জ্বলছে। সে একাগ্র চিত্তে কিছু ডেটা বিশ্লেষণ করছে। মিস্টার রহমান আর জামিল সাহেব, আপনারা ভাবছেন আমি কিছু জানি না। আপনাদের প্রতিটি চাল আমার নজরে আছে। আপনারা শুধু একজন লোভী ব্যবসায়ী নন, আপনারা খুনিও বটে। আমার বাবার রক্তের দাগ লেগে আছে আপনার হাতে। সে স্ক্রিনে জামিল সাহেবের কোম্পানির আর্থিক ফাইলগুলো দেখতে লাগলো। সেখানে অনেক অসঙ্গতি স্পষ্ট। আরাফ একটি ফাইল ওপেন করলো, যেখানে নীরার বাবার সাথে জামিল সাহেবের অবৈধ লেনদেনের তথ্য দেখা যাচ্ছে। মিস্টার রহমান, আপনিও সমান দোষী। আপনার লোভের বলি হয়েছেন আমার বাবা, আর সেই লোভের ফাঁদে আপনি আপনার নিজের মেয়েকেও ঠেলে দিচ্ছেন। তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সেটা হাসির চেয়েও বেশি কিছু, একটা ঠান্ডা পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় সংকল্প। সে একটি ফাইল ফোল্ডার খুলল, যার নাম প্রজেক্ট রিভেঞ্জ। সেখানে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার রয়েছে। একটি ফোল্ডারে আরাফের বাবার পুরনো ছবি। আরাফ সেই ছবির দিকে তাকালো। আব্বু, আপনার খুনিরা কেউ বাঁচবে না। আমি তাদের মুখোশ খুলে দেব সবার সামনে। আর নীরা, ওর বাবা দোষী হলেও ও নির্দোষ। ওকেই নোংরা খেলার বাইরে রাখতে হবে। সে একটা ডায়েরি খুলল। সেখানে কিছু নাম লেখা আছে, যার মধ্যে সবার উপরে আছে জামিল সাহেব এবং মিস্টার রহমান। আরাফ পেন্সিল দিয়ে জামিল সাহেবের নামের পাশে একটি টিক চিহ্ন দিল, যেন তার পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। প্রথম পদক্ষেপ শেষ। এবার জামিলের সাম্রাজ্যে ফাটল ধরানোর পালা। সে জানে না তার কোম্পানিটা আমার ইনভেস্টমেন্টের ওপরই টেকে আছে। আর তারপর আসবে মিস্টার রহমানের পালা। তাদের দুজনের জন্যই আমার কাছে ভিন্ন পরিকল্পনা আছে। আরাফ ল্যাপটপের কিবোর্ডে দ্রুত টাইপ করতে লাগলো। তার চোখগুলো আরও তীক্ষ্ণ হয়ে উঠল। তার হাতে যেন অদৃশ্য একটা মশাল, যা দিয়ে সে সব অন্ধকার দূর করতে চায়। তার ছদ্মবেশ, তার নীরব পর্যবেক্ষণ, তার সব পরিকল্পনা, সবই এক ভয়াবহ প্রতিশোধের দিকে এগিয়ে যাচ্ছে। এই কক্ষে বসে আরাফ এক নতুন গল্পের জন্ম দিচ্ছিল, যা বদলে দেবে অনেক জীবনের গতিপথ। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। একদিন ঝুম বৃষ্টি পড়ছে। শ্রাবণের অঝোর ধারায় ঢাকার রাস্তাঘাট ভিজে একাকার। আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। নীরা তার ফ্ল্যাটের বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। আজ বিকেলে হঠাৎ করে তার মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলো, তাই সে অনলাইন থেকে একটা স্পেশাল ডেজার্ট অর্ডার দিয়েছে। এই বৃষ্টিতে ডেলিভারি আসতে দেরি হবে ভেবে সে চিন্তিত। হঠাৎ কলিং বেলের শব্দ। নীরা অবাক হয়ে দরজার দিকে তাকালো। এই বৃষ্টিতে এত দ্রুত ডেলিভারি! সে দরজা খুলতে দেখলো আরাফ দাঁড়িয়ে আছে। তার চুল, শার্ট সব ভিজে একাকার। তার কাঁধের ডেলিভারি ব্যাগটাও ভিজে গেছে। আরাফ ঠকঠক করে কাঁপছে। নীরা চিন্তিত এবং বিস্মিত হয়ে বলে, আরাফ, আপনি এই বৃষ্টিতে? সর্বনাশ, ভেতরে আসুন তাড়াতাড়ি, এত ভিজে গেছেন। আরাফ শুকনো মুখে হাসার চেষ্টা করলো। তার ঠোঁট কাঁপছে। কাঁপতে কাঁপতে বলে, ম্যাডাম, আপনার অর্ডার এই নিন। নীরা দ্রুত খাবারটা হাতে নিয়ে আরাফের হাত ধরলো। তার হাত বরফের মতো ঠান্ডা। আরে বাবা, আগে ভেতরে আসুন। এই অবস্থার বাইরে থাকবেন না, অসুখ করবে তো। আমি কি এখন আপনাকে এই বৃষ্টিতে ভিজতে দেবো নাকি? জলদি ভেতরে আসুন। আরাফ ইতস্তত করলো। সে ডেলিভারি ম্যান, ভেতরে ঢোকাটা তার কাজের অংশ নয়। না ম্যাডাম, ঠিক আছে, আমার আরও ডেলিভারি আছে। নীরা একটু জোর দিয়ে বলে, আরাফ, শুনছেন না? ভেতরে আসুন। আমার ডেসার্ট তো চলে এসেছে, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমার গলা দিয়ে আর খাবার নামবে না। আসুন বলছি।
নীরা প্রায় জোর করেই আরাফকে ভেতরে নিয়ে আসলো। আরাফ ভেতরের পরিবেশ দেখে কিছুটা অবাক হলো, কিন্তু কিছুই বলল না। নীরা দ্রুত একটা শুকনো তোয়ালে নিয়ে আসলো। এই নিন, তোয়ালেটা দিয়ে মাথা মুছুন, আর আপনি এখানে বসুন। আমি আপনার জন্য গরম চা বানিয়ে আনছি। এই ঠান্ডায় 1 কাপ গরম চা আপনার খুবই দরকার। আরাফ তোয়ালেটা হাতে নিল, কিন্তু বসতে ইতস্তত করলো। ম্যাডাম সত্যি দরকার নেই। আমি আমি আপনার কথা শুনছি না, বসুন, আমি আসছি। নীরা দ্রুত কিচেনে চলে গেল। আরাফ ভেতরের সোফায় ইতস্তত করে বসলো। সে মাথা মুছে দেখলো তার টি শার্ট পুরোপুরি ভিজে গেছে। নীরা কিছুক্ষণের মধ্যে 2 কাপ চা নিয়ে আসলো, 1 কাপ আরাফের দিকে বাড়িয়ে দিল। আরাফ, আপনার এই ভেজা কাপড়ে ঠান্ডা লেগে যাবে। আপনি কি চান আমি আপনাকে জোর করে অন্য কোনো পোশাক দেই? আমার ভাইয়ের কিছু পোশাক আছে, সেগুলো আপনার গায়ে ফিট হতেও পারে। আরাফ চায়ের কাপটা হাতে নিল। চায়ের উষ্ণতা তাকে কিছুটা আরাম দিল। আরাফ চায়ে চুমুক দিয়ে বলে, না ম্যাডাম, ধন্যবাদ। এই চাই যথেষ্ট। আর পোশাকের দরকার নেই। ভিজেছি ঠিকই, কিন্তু এমন কিছু না। আমরা যারা ডেলিভারি দিই তাদের জন্য বৃষ্টি, রোদ এগুলো সব কাজেরই অংশ। কাজের অংশ মানে নিজেদের যত্ন নেওয়াও তো কাজের অংশ। আপনি কি জানেন, আমার বাবা সবসময় বলেন স্বাস্থ্যের দিকে নজর রাখাটা নাকি সবচেয়ে বড় সম্পদ। আরাফ নীরার বাবার কথা শুনে মনে মনে হাসলো। তার চোখে এক কঠিন সংকল্পের ঝলক খেলে গেল, যা নীরা দেখতে পেল না। হ্যাঁ ম্যাডাম, কথাটা ঠিকই বলেছেন। স্বাস্থ্য সম্পদ। তবে আমাদের মতো সাধারণ মানুষদের অনেক সময় জীবনের প্রয়োজনে অনেক কিছু মেনে নিতে হয়। আপনাদের মতো মানুষদের কাছে হয়তো এই ব্যাপারটা বোঝানো মুশকিল। আমার মনে হয় আপনার ভেতরটা একদম অন্যরকম। বাইরে যে দেখান তার চেয়ে অনেক বেশি কিছু আপনি। আমার মনে হয় আপনার জীবনে একটা সিক্রেট গল্প আছে, তাই না? আরাফ চা শেষ করলো। এবার তার মুখে একটা হাসি, যা সত্যি তার চোখ পর্যন্ত পৌঁছেছিল। সে বুঝতে পারছিল নীরা তার রহস্য ভেদ করতে চাইছে। আরাফ একটু হাসির ভঙ্গিতে বলে, জি ম্যাডাম, সবার জীবনে একটা না একটা সিক্রেট স্টোরি থাকে। কিন্তু ম্যাডাম, আমার মতো সাধারণ ডেলিভারি বয়ের আবার কী কী গল্প থাকবে? আমার গল্পের মানেই হলো ঢাকা শহরের এই ব্যস্ত রাস্তাঘাট আর নতুন নতুন ঠিকানার খোঁজ করা। আর আপনার গল্প শুনলে আমার কাজের গতি আরও কমে যাবে। ধুর, আপনি একটা রসিক লোক। গল্প বললেও বিপদ, না বললেও বিপদ। ঠিক আছে, আর জোর করব না। আপনি এখন যান, আর সাবধানে যাবেন। এই বৃষ্টিতে বাইক চালানো খুবই বিপজ্জনক। আরাফ উঠে দাঁড়ালো। নীরার যত্নশীলতা তাকে ছুঁয়ে গেল। সে মাথা নিচু করে বিদায় নিল। নীরা দরজার পাশে দাঁড়িয়ে রইল। বৃষ্টির শব্দ আর আরাফের চলে যাওয়ার শব্দ মিলিয়ে গেল। নীরার মনে আরাফের প্রতি এক অদ্ভুত দুর্বলতা তৈরি হতে লাগলো। এই ছেলেটা সত্যি অন্যরকম, অন্য সবার থেকে একদমই আলাদা। পরের দিন বিকেলে নীরা তার পুরনো গাড়ি নিয়ে একটি আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। ঢাকার ব্যস্ত রাস্তা। হঠাৎ করে গাড়ির ইঞ্জিনে একটা অস্বাভাবিক শব্দ হলো, আর কিছুক্ষণের মধ্যে গাড়িটা থেমে গেল। নীরা আতঙ্কিত হয়ে পড়ল। সে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ি আর স্টার্ট নিল না। আশেপাশে পরিচিত কাউকে দেখা যাচ্ছে না। নীরা নিজেকেই নিজে বলে, সর্বনাশ, এখন কি হবে? এই সময় গাড়িটা খারাপ হলো, কাকে ফোন দেব? আব্বু তো অফিসের কাজে ব্যস্ত আছেন, মাও ফোন ধরবেন না। সে দিশাহারা হয়ে গাড়ির বাইরে বেরিয়ে আসলো। আশেপাশে কোনো মেকানিক বা সাহায্য করার মতো কাউকে দেখা যাচ্ছে না। মানুষজন পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। কেউ তো নেই, কি করি এখন? পার্টিও শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ঠিক সেই মুহূর্তে একটা বাইকের হর্ন শোনা গেল। নীরা তাকিয়ে দেখলো আরাফ। তার পরনে সেই পরিচিত ডেলিভারি ইউনিফর্ম, হাতে ডেলিভারি ব্যাগ। সে নীরার দিকে বাইক নিয়ে এগিয়ে আসলো। আরাফ বাইক থামিয়ে বলে, ম্যাডাম, আপনি এখানে? আপনার গাড়ির কি হয়েছে? নীরা যেন মেঘনা চাইতে জল পেল। তার মুখে স্বস্তির হাসি ফুটল। আরাফ, আপনি? ভাগ্যিস আপনি আসলেন। আমার গাড়িটা হঠাৎ করে মাঝ রাস্তায় থেমে গেল। কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না, কি করব বুঝতে পারছি না। আরাফ বাইক থেকে নেমে গাড়ির কাছে গেল। সে গাড়ির বনেটের ঢাকনা তুলে ইঞ্জিনের দিকে তাকালো। তার মুখটা খুব সিরিয়াস। আরাফ ইঞ্জিন দেখতে দেখতে বলে, মনে হচ্ছে ব্যাটারির সমস্যা হয়েছে। এটা ঠিক করতে একটু সময় লাগবে। আর এই মুহূর্তে আশেপাশে মেকানিকও দেখা যাচ্ছে না। তাহলে এখন কি হবে? আমার তো এক্ষুনি আত্মীয়ের বাড়ি যাওয়া দরকার ছিল। আরাফ তার ডেলিভারি ব্যাগ থেকে কিছু যন্ত্র বের করলো। নীরা অবাক হয়ে দেখলো, আরাফ একজন ডেলিভারি বয় হয়েও গাড়ির যন্ত্রাংশ নিয়ে
ঘুরে বেড়ায় কেন? চিন্তা করবেন না ম্যাডাম, আমি দেখছি। এইটুকু ঠিক করতে পারবো আশা করি। আমার কাছে কিছু জরুরি টুলস থাকে, মাঝে মধ্যে ডেলিভারির সময় গাড়ির সমস্যা হলে কাজে লাগে। আরাফ গাড়ির ব্যাটারির কাজ শুরু করলো। নীরা মুগ্ধ চোখে আরাফকে দেখতে লাগলো। সে একজন ডেলিভারি বয় হয়েও কত গুণী। তার এই সহানুভূতিশীল দিকটা নীরাকে গভীরভাবে স্পর্শ করলো। নীরা আরাফের দিকে একধানে তাকিয়ে থাকে। আপনি একজন ডেলিভারি বয় হয়ে এত কিছু জানেন, এটা তো খুবই দারুণ ব্যাপার। আপনি তো দেখছি জ্যাক অফ অল ট্রেডস। আসলে ম্যাডাম, শহরের রাস্তায় কাজ করতে গেলে অনেক কিছু শিখতে হয়। কখন কি কাজে লেগে যায় বলা মুশকিল, তাই ছোটোখাটো সমস্যার জন্য প্রস্তুত থাকতে হয়। আর আপনার মতো একজন ভালো মানুষকে বিপদে ফেলে রেখে চলে যাওয়াটাও ঠিক না, তাই না? আরাফ কিছুক্ষণ কাজ করার পর গাড়ির ইঞ্জিনটা আবার স্টার্ট নিল। নীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। ও মাই গড, স্টার্ট নিয়েছে। আর আপনি তো একজন জিনিয়াস। আপনাকে কিভাবে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপনি না থাকলে আজ যে কি হতো। আরাফ তার হাত মুছল, তার মুখে একটা মৃদু হাসি। ধন্যবাদ লাগবে না ম্যাডাম, আপনারা ভালো থাকলে আমাদের কাজটাও ভালো চলে। এখন আপনার কোনো সমস্যা হবে না, আপনি যেতে পারেন। আর আপনি সত্যি অসাধারণ। আপনি শুধু বাইরে থেকে সাধারণ ডেলিভারি বয় নন, আপনার মধ্যে অনেক মানবিক গুণ রয়েছে। আপনার বিকাশ নাম্বার দিন, আমি আপনার এই সাহায্যের জন্য কিছু টাকা পাঠাতে চাই। না ম্যাডাম, টাকার দরকার নেই, এটা আমার দায়িত্ব ছিল। আপনি শুধু দোয়া করবেন যাতে এভাবেই মানুষের উপকার করতে পারি। আরাফ দ্রুত তার বাইকে উঠে বসলো। নীরা অবাক হয়ে তাকে দেখলো। আরাফ সত্যি একজন ব্যতিক্রমী মানুষ। তার এই উদারতা নীরাকে মুগ্ধ করলো। আরাফ বাইক নিয়ে চলে গেল, আর নীরা তখনও গাড়ির পাশে দাঁড়িয়ে আরাফের মানবিক দিকটা নিয়ে ভাবছিল। তার মনে আরাফের জন্য এক বিশেষ জায়গা তৈরি হতে শুরু করলো। এরপর নীরা আত্মীয়র বাড়ি চলে যায়। দুদিন পর নীরার বিশাল ড্রয়িং রুম। মিস্টার রহমান এবং মিসেস রহমান জামিলকে নিয়ে বসে আছেন। তাদের মুখে খুশির ঝলক। জামিল আজ নীরার কাছে সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। নীরাকে জোর করে সেখানে নিয়ে আসা হয়েছে। নীরা বসে আছে ঠিকই, কিন্তু তার মুখে বিরক্তি স্পষ্ট। মিস্টার রহমান উৎফুল্ল হয়ে বলেন, জামিল সাহেব, আপনি এসেছেন দেখে আমরা খুবই খুশি। নীরা, দেখো, জামিল সাহেব আজ নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তোমার কত বড় সৌভাগ্য। জামিল সাহেব নীরার দিকে তাকিয়ে একটা আত্মবিশ্বাসী হাসি হাসলো। তার হাতে একটা দামি জুয়েলারি বক্স। জামিল নীরাকে উদ্দেশ্য করে বলে, নীরা, আমি জানি তুমি একটু লাজুক টাইপের মেয়ে, কিন্তু আমি তোমাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। আমার যা আছে সবই তোমার হবে। এই নাও তোমার জন্য একটা ছোট্ট উপহার। এটা তোমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে। জামিল জুয়েলারি বক্সটা নীরার দিকে বাড়িয়ে দিল। ভেতরে একটা হীরের নেকলেস ঝকঝক করছে। নীরা বক্সটা হাতে নিল না। ধন্যবাদ জামিল সাহেব, কিন্তু আমার এই উপহারের দরকার নেই। মিস্টার রহমান এবং মিসেস রহমান অবাক হয়ে নীরার দিকে তাকালো। জামিলের মুখটা কালো হয়ে গেল। মিসেস রহমান ফিসফিস করে বলেন, নীরা, কি বলছো এইসব? ভদ্রলোক এত কষ্ট করে এনেছেন আর তুমি এটা প্রত্যাখ্যান করছো? নীরা জামিলের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলে, জামিল সাহেব, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার মানসিকতা আপনার সাথে মেলে না। আমাদের জীবন দর্শন সম্পূর্ণ ভিন্ন। জামিলের চোখ বড় বড় হয়ে গেল। তার অহংকারী মুখে বিরক্তি আর অপমান স্পষ্ট ফুটে উঠল। কি বলছো তুমি নীরা? আমার মতন একজন মানুষ তুমি প্রত্যাখ্যান করছো? তুমি কি জানো আমি কে? কত মেয়ে আমার জন্য পাগল, আর তুমি? আমি জানি আপনি কে, জামিল সাহেব, কিন্তু আমার কাছে অর্থ সম্পদ কোনো সম্পর্কের ভিত্তি হতে পারে না। আমি এমন কাউকে চাই যে আমাকে ভালোবাসবে, আমার অনুভূতিকে সম্মান করবে। আপনার সাথে আমার বিয়ে হলে তা কেবল একটা লোক দেখানোর চুক্তি হবে, যা আমি কখনোই চাই না। মিস্টার রহমান রেগে বলেন, নীরা, তোমার সাহস হয় কি করে জামিল সাহেবকে এভাবে অপমান করার? তুমি আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছ। মিসেস রহমান কান্না জড়ানো কণ্ঠে বলেন, আমার মান সম্মান সব গেল, এই মেয়েটা তো আমাদের পথে বসাবে। জামিল সাহেব উঠে দাঁড়ালো। তার মুখে ক্রোধ। কঠিন স্বরে বলে, ঠিক আছে নীরা, তুমি হয়তো আমাকে চিনতে পারলে না, কিন্তু আমি নিশ্চিত এই সিদ্ধান্তের জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। মিস্টার রহমান, আমি চলি। আপনার মেয়ের এই অহংকার একদিন ভাঙবেই।
জামিল দ্রুত ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। মিস্টার রহমান এবং মিসেস রহমান নীরার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মনে ভয়ও ছিল। এই ঘটনার পর তার বাবা মা তাকে কি করবে? গভীর রাত, ঢাকার আকাশে চাঁদ তারার আলো। এদিকে আরাফ তার বিলাসবহুল পেন্ট হাউসের ছাদে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস বইছে, তার সামনে ঝলমলে ঢাকা শহরের নিয়ন আলো। আরাফ একটি লম্বা কোট পরেছে, তার চোখ দূর দিগন্তে স্থির। তার মনে ঝড় বইছে, একদিকে বাবার প্রতিশোধের আগুন, অন্যদিকে নীরার নিষ্পাপ মুখটা। নীরা মেয়েটা বড্ড সরল। ওর বাবা যে এত বড় অপরাধী সেটাও জানে না। আর আমি ওকে আমার এই নোংরা প্রতিশোধের খেলায় জড়াতে চাই না, কিন্তু কেন জানি না ওকে দেখলেই আমার মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। সে নীরার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবলো। বৃষ্টিতে ভেজা ডেলিভারি, গাড়ির সমস্যা, তার সাহায্য, নীরার চোখে সে কৌতূহল, তার সরলতা, তার উদারতা, সবকিছু আরাফকে আকর্ষণ করছে। কেন যেন মনে হয় এই মেয়েটা আমার জীবনে আসার জন্য তৈরি হয়েছে। ও সবার থেকে আলাদা, কিন্তু আমি তো ওকে এই সত্যটা বলতে পারি না। বলতে গেলে সব নষ্ট হয়ে যাবে। আরাফের মনে প্রতিশোধ এবং ভালোবাসার দ্বন্দ্বে শুরু হয়। তার বাবার খুনের বদলা নেওয়া তার জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু নীরার প্রতি তার যে অনুভূতি তৈরি হচ্ছে তা তাকে নতুন করে ভাবাচ্ছে। সে কি পারবে নীরার বাবাকে শাস্তি দিতে, যদি নীরা তার জীবনের অংশ হয়ে যায়? বাবা, আমাকে ক্ষমা করো। আমার পথটা বড্ড কঠিন। একদিকে প্রতিশোধ, অন্যদিকে নীরা। আমি কি করব? আমাকে কি নিষ্ঠুর হতে হবে? সে চোখ খুলল, তার চোখে নতুন এক দৃঢ়তা। না, আমি দুর্বল হতে পারি না। প্রতিশোধ আমাকে নিতেই হবে। আর নীরা, ওকে আমি এই নোংরা জালের বাইরে রাখবো। কিন্তু ওর বাবা যখন শাস্তি পাবে তখন কি ও আমাকে ঘৃণা করবে? আমার মনে হয় আমাকে এই পরিস্থিতি সামলানোর জন্য আরো বেশি শক্তিশালী হতে হবে। সে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে এলো নীরাকে সে কি করে বুঝবে, তার এই ছদ্মবেশের কারণ, সে তার জীবন আর নীরার জীবনকে একসাথে কিভাবে মেলাবে। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তার মনে প্রতিশোধের পরিকল্পনাগুলো নতুন করে সাজাতে লাগলো, কিন্তু সেই সাথে নীরার জন্য তার অনুভূতিগুলো আরও তীব্র হলো। আরাফ জানে তার জন্য সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে। সপ্তাহ খানেক কেটে যায়। নীরা তার ড্রয়িং রুমে বসে আছে। তার মন আজ ভীষণ অস্থির। জামিলের সাথে বিয়ের চাপ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। বাবা মা তাকে কোনোভাবেই ছাড়ছেন না। তারা প্রতিনিয়ত তাকে বোঝানোর চেষ্টা করছেন যে জামিলই তার জন্য সেরা। নীরা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার মনে শুধু আরাফের মুখটা ঘুরপাক খাচ্ছে, সেই রহস্যময়, গম্ভীর কিন্তু সহানুভূতিশীল ছেলেটি। আর পারছি না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। জামিল সাহেবকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে, আর দেখতেও বুড়ো মানুষদের মতো লাগে। মাথার চুল পড়ে টাকলা হয়ে গেছে। একে বিয়ে করব আমি? কিন্তু বাবা মা কিছুতেই মানতে চায় না। আমাকে কি কোনো রাস্তা খুঁজে বের করতে হবে না? হঠাৎ তার মনে একটা ভাবনা খেলে গেল। আরাফ। তার কথা মনে পড়তেই একটা অদ্ভুত সাহস পেল নীরা। আরাফ অন্য সবার থেকে আলাদা, তাকে বোঝানো যাবে। তার মনে হলো আরাফই পারে তাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে। সে দ্রুত ফোনটা হাতে নিল এবং ফুড ডেলিভারি অ্যাপে একটা অর্ডার দিল। উদ্দেশ্য খাবার নয়, উদ্দেশ্য আরাফকে ডাকা। 10 মিনিটের মধ্যে কলিং বেলের শব্দ হলো। নীরার বুক ধরফর করে উঠল। সে দরজা খুলতে দেখলো, হ্যাঁ, আরাফ দাঁড়িয়ে আছে। তার হাতে খাবার, মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। ম্যাডাম, আপনার খাবার। নীরা খাবারটা হাতে নিল, কিন্তু এবার সে আরাফকে আর যেতে দিল না। তার চোখে এক ধরনের আকুতি, এক ধরনের দৃঢ়তা। আরাফ, ভেতরে আসুন প্লিজ, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আরাফ অবাক হয়ে নীরার দিকে তাকালো। নীরার মুখটা খুব চিন্তিত দেখাচ্ছে। সে ইতস্তত করলো, কিন্তু নীরার অনুরোধ উপেক্ষা করতে পারল না। সে ভেতরে আসলো। নীরা দ্রুত দরজা বন্ধ করে দিল। কিছু হয়েছে ম্যাডাম? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আরাফ, আপনাকে আমার একটা কথা বলার আছে। হয়তো আপনি অবাক হবেন, হয়তো হাসবেন, বা রাগও করতে পারেন, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আমি খুব বিপদে আছি। আরাফ গম্ভীর মুখে নীরার দিকে তাকিয়ে রইল, তার চোখে কৌতূহল। কি হয়েছে ম্যাডাম? কোনো সমস্যা? নীরা একদম সরাসরি চোখে চোখ রেখে বলে, আরাফ, আপনি কি আমাকে বিয়ে করবেন? আরাফ যেন আকাশ থেকে পড়ল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে স্তব্ধ হয়ে গেল। তার মুখে কোনো কথা নেই। সে ভাবতে পারেনি নীরা তাকে এমন একটা প্রস্তাব দেবে। আমি? আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো একজন সাধারণ ফুড ডেলিভারি ম্যান। আর আপনি? জানি আরাফ, জানি আমি কে আর আপনি কে। আমি আপনার সব রহস্য জানি, কিন্তু আমি আপনার সততা দেখেছি, আপনার সরলতা দেখেছি,
আপনার মানবিকতা দেখেছি। সেদিন যখন আমার গাড়ি খারাপ হয়েছিল, আপনি আমাকে সাহায্য করেছিলেন। আপনার মতো একজন ভালো মানুষ আমি আর দেখিনি। আমার বাবা মা আমাকে জোর করে এমন একজনের সাথে বিয়ে দিতে চাইছে, যাকে আমি একদমই পছন্দ করি না। নীরা বলতে বলতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। আরাফ, আমি আপনাকে মিথ্যে বলছি না। আমি এই মুহূর্তে খুব অসহায় বোধ করছি। আপনি একমাত্র মানুষ যাকে আমি বিশ্বাস করতে পারছি। আপনি যদি আমাকে সাহায্য না করেন, তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আরাফ কিছুক্ষণ নীরার দিকে তাকিয়ে রইল। তার মনে অনেক চিন্তা ভিড় করছে। একদিকে তার প্রতিশোধের পরিকল্পনা, অন্যদিকে নীরার এই আকুল আবেদন। নীরা যে তাকে কতটা বিশ্বাস করছে সেটা তার চোখে স্পষ্ট। ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার অবস্থা, কিন্তু আমি তো একজন। নীরা আরাফের হাত ধরে ফেলে। আরাফ, আপনি নিজেকে সাধারণ ডেলিভারি ম্যান বলে আড়াল করার চেষ্টা করছেন, আমি জানি। কিন্তু আমি সেদিন আপনাকে রাস্তায় বডিগার্ডদের সাথে দেখেছি। আমি জানি আপনি যা দেখাচ্ছেন তা আপনি নন। আর আপনি যদি না জানেন তাহলে শুনুন, আমি জামিল সাহেবকে কোনোদিনও বিয়ে করব না। সে আমার বাবা মায়ের ব্যবসার ডিল। আমি এমন একটা সম্পর্ক চাই না। আপনি একমাত্র মানুষ যে আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে। আমার মনে হয় আপনার সাথে আমার সম্পর্কটা অন্তত মিথ্যে হবে না। আরাফ নীরাকে অবাক হয়ে দেখল। নীরা তাকে এতটা বিশ্বাস করছে। তার চোখ পানিতে টলটল করছে। আরাফ আর কোনো কথা বলতে পারল না। এই মুহূর্তে নীরার অসহায়ত্ব তাকে স্পর্শ করলো। নীরা আরাফের হাত ধরে তখনও দাঁড়িয়ে আছে। তার চোখে আকুল আবেদন। আরাফ নীরার হাত ধরে আছে। তার মুখটা গম্ভীর। তার মনে তখন তুমুল ঝড় চলছে। নীরার সততা, তার বিশ্বাস, তার চোখের অসহায়ত্ব সব কিছু আরাফকে গভীরভাবে নাড়া দিচ্ছে। তার মনে বারবার প্রতিশোধের কথাটা মনে পড়ছে, কিন্তু নীরার প্রতি তার এক অদ্ভুত টান অনুভব করছে। আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলে, নীরা, আপনার এই প্রস্তাবে আমি সত্যি অবাক হয়েছি। আপনি যা বলছেন তা হয়তো আপনি না বুঝেই বলছেন। আমার জীবনটা খুব জটিল। আমি যা দেখাচ্ছি তা সত্যি নয়। আপনার জীবনটা আমার সাথে যুক্ত হলে আপনি হয়তো খুশি হতে পারবেন না। নীরা আরাফের হাত আরো শক্ত করে ধরে। আরাফ, আমি সব জানি না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। আপনার চোখে আমি সততা দেখেছি। আপনি একজন ভালো মানুষ, এটা আমার মন বলছে। আর জটিলতা, আমার জীবনটাও কি এখন সহজ মনে হচ্ছে? জামিল সাহেবের সাথে জোর করে বিয়ে দেওয়ার চেয়ে আপনার সাথে একটা অনিশ্চিত জীবনও আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। আরাফ নীরার দিকে তাকিয়ে রইল। নীরার সরলতা তাকে আরও মুগ্ধ করলো। সে দেখলো নীরা সত্যি ভালোবাসার খোঁজ করছে, যেখানে টাকা বা স্ট্যাটাস কোনো ব্যাপার নয়। আরাফ নীরার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা ভাবলো। বৃষ্টিতে ভেজা ডেলিভারি, গাড়ি খারাপ হলে তার সাহায্য, নীরার প্রতিটি কথায় তার প্রতি গভীর সম্মান ও বিশ্বাস ফুটে উঠেছে। আরাফ ধীরে ধীরে বলে, কিন্তু নীরা, যদি আমার জীবনটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়, যদি আমার এমন কোনো অতীত থাকে যা আপনার জীবনকে হুমকির মুখে ফেলে দেয়, তখন? নীরা হাসার চেষ্টা করে। আরাফ, জীবনের প্রতিটি পদক্ষেপেই তো বিপদ থাকে। আমি ভীত নই, আর আমি বিশ্বাস করি আপনি কখনো খারাপ কিছু করতে পারেন না। আমার কাছে আপনার পরিচয় বড় নয়, আপনার ভেতরের মানুষটাই বড়। আপনি আমার সাথে সবটা নাও বলতে পারেন, কিন্তু আমাকে অন্তত এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচান। আমি আপনার সাথে থাকতে চাই। আমার মনে হয় আপনার সাথে থাকলে আমি জীবনে অনেক হ্যাপি থাকব। আরাফ নীরার চোখে চোখ রাখলো। নীরা তাকে কতটা বিশ্বাস করে সেটা স্পষ্ট। আরাফ বুঝতে পারলো নীরাকে সে আর প্রত্যাখ্যান করতে পারবে না। তার মন যেন নীরব সম্মতি দিয়ে দিয়েছে। প্রতিশোধের আগুন কিছুটা হলেও চাপা পড়ে। ভালোবাসার এক স্নিগ্ধ শিখা জ্বলে উঠল। আরাফ মৃদু স্বরে বলে, ঠিক আছে নীরা, আমি রাজি। যদি আপনার এতটুকু বিশ্বাস থাকে আমার প্রতি, তাহলে আমি আপনার হাত ছাড়বো না। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আপনি কোনো কিছু দেখে বা শুনে ঘাবড়ে যাবেন না। আমার জীবনের একটা দিক আছে যা হয়তো আপনাকে অবাক করতে পারে। হয়তো এমনও পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার ভালোবাসা পরীক্ষায় পড়ে যাবে। তখন যদি আপনি সেই পরীক্ষা না দিয়ে পালিয়ে যান, তাহলে কিন্তু ভালোবাসার থেকে আমার বিশ্বাস উঠে যাবে। নীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তার চোখে পানি চলে আসলো। সে আরাফকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আরাফ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনার কোনো লুকোনো রহস্য থাকলেও সেটা খারাপ কিছু নয়। আর
একটা কথা মনে রাখবেন, একবার যখন আপনার হাত ধরেছি কখনো ছেড়ে দেব না এই হাত। হোক সেটা ভালোবাসার পরীক্ষা অথবা মনের। আপনার প্রতি আমার সেই বিশ্বাস যে আপনার রহস্য কোনো খারাপ নয়। শুধু এই বিশ্বাসটুকু ভাঙবেন না, এটাই যথেষ্ট হবে আমার জন্য। আরাফ নীরার কাঁধে হাত রাখলো। এই মুহূর্তে তাদের মধ্যে একটা নীরব চুক্তি হয়ে গেল। তাদের এই সম্পর্কটা বাইরের জগতের চোখে হয়তো অদ্ভুত, কিন্তু তাদের দুজনের জন্য এটা ছিল গভীর বিশ্বাস আর ভরসার সম্পর্ক। নীরার জন্য আরাফ তার প্রতিশোধের পথে এক নতুন বাঁক দেখতে পেল। পরের দিন সকালে ঢাকার একটি ছোট্ট রেজিস্ট্রি অফিসে আরাফ আর নীরা এসেছে। কোনো জাঁকজমক নেই, কোনো আত্মীয় স্বজন নেই, শুধু দুজন সাক্ষী আর কাজী সাহেব। আরাফ সাধারণ সাদা পাঞ্জাবি পরেছে, নীরা পরেছে একটি সাধারণ নীল রঙের সালোয়ার কামিজ। তাদের চোখে এক অদ্ভুত শান্তি আর আনন্দ। তাদের এই গোপন বিয়েটা যেন ছিল শত বাধা পেরিয়ে তাদের দুজনের বিশ্বাসের জয়। কাজী সাহেব আরাফের দিকে তাকিয়ে বলেন, তাহলে জনাব আরাফ, আপনি কি এই মহারানার বিনিময়ে নীরা বেগমকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেছেন? আরাফ নীরার দিকে তাকালো। নীরার চোখে তখন এক অসাধারণ দীপ্তি। আরাফ মৃদু হেসে স্পষ্ট স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, কবুল করছি। কাজী সাহেব এবার নীরার দিকে তাকালেন। আর নীরা বেগম, আপনি কি জনাব আরাফকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? নীরা আরাফের দিকে তাকালো, তার মুখে আনন্দ আর ভালোবাসার ঝলক। আলহামদুলিল্লাহ, কবুল করছি। কাজের আনুষ্ঠানিকতা শেষ হলো, তারা কাবিননামায় সই করলো। এই গোপন বিয়েটা ছিল তাদের দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, যা তাদের পরিবারকে জানানো হয়নি। বাইরে হয়তো ঝড় বইছে, কিন্তু তাদের মনে তখন এক নতুন দিনের সূচনা। নীরা আরাফের হাত ধরে ফিসফিস করে বলে, আমরা এখন স্বামী স্ত্রী। আরাফ, বিশ্বাস হচ্ছে না? কোনো আত্মীয় নেই, জাঁকজমক নেই, শুধু আমরা দুজন। এটা অদ্ভুত লাগছে না? আরাফ নীরার হাতে আলতো করে চাপ দিয়ে বলে, অদ্ভুত লাগলেও এটা আমাদের সত্যিকারের সম্পর্ক, যেখানে কোনো চাপ নেই, কোনো লোক দেখানো ব্যাপার নেই, শুধু বিশ্বাস আর ভালোবাসা। এখন আর তোমাকে ওই জামিল সাহেবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চিন্তা করতে হবে না। সব সমস্যার সমাধান হয়ে গেলে পরে আমরা না হয় জাঁকজমকভাবে অনুষ্ঠান পেতে সবাইকে জানিয়ে দেব। নীরা আরাফের দিকে তাকিয়ে হাসলো। এই মানুষটাকে সে ঠিক কতটা বিশ্বাস করে তা তার চোখেই স্পষ্ট। তারা রেজিস্ট্রি অফিস থেকে বের হলো। বাইরে তখন সাধারণ মানুষের ব্যস্ততা, কেউ জানে না এই মুহূর্তে দুটি জীবন নতুন করে বাধা পড়ল। আরাফ তার ছদ্মবেশের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি করলো। তার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু নীরার ভালোবাসা সেই আগুন কিছুটা হলেও প্রশমিত। আরাফ নীরার হাত ধরে হাঁটছে আর ভাবছে সেই 10 বছর আগের দৃশ্যটার কথা। ছোট্ট ফ্ল্যাশব্যাক। রাতের আধার নেমেছে ঢাকার এক অভিজাত হোটেলের কনফারেন্স রুমে। আরাফের বাবা মিস্টার ইকবাল একজন সৎ ও দূরদর্শী ব্যবসায়ী। তিনি একটি নতুন যুগান্তকারী সফটওয়্যার প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছে। তার সামনে বসে আছেন নীরার বাবা মিস্টার রহমান এবং আরেকজন প্রভাবশালী ব্যবসায়ী কামাল সাহেব। মিস্টার রহমান অত্যন্ত মনোযোগ সহকারে মিস্টার ইকবালের প্রতিটি কথা শুনছেন। তার চোখে লোভ স্পষ্ট। মিস্টার ইকবাল উত্তেজিত কণ্ঠে বলেন, জনাব রহমান, জনাব কামাল, এই সফটওয়্যারটা শুধু আমাদের দেশের জন্য নয়, আন্তর্জাতিক বাজারেও একটা বিপ্লব নিয়ে আসবে। এটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কোম্পানিগুলো কয়েক বছরের মধ্যে অন্য উচ্চতায় পৌঁছে যাবে। পুরো প্রজেক্টের ডিটেলস এবং ফিউচার প্ল্যান আমি আপনাদেরকে দেখালাম। এর প্রতিটি কোড থেকে শুরু করে মার্কেটিং কৌশল সব কিছু আমার হাতের তৈরি। মিস্টার রহমান গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন, কিন্তু তার মুখে একটা রহস্যময় হাসি। অসাধারণ মিস্টার ইকবাল, আপনার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। এই প্রজেক্ট সত্যি যুগান্তকারী, কিন্তু এই ইনভেস্টমেন্টটা অনেক বড়। আমরা তিনজন যদি একমত হই তাহলে কাজটা আরও দ্রুত হবে। হ্যাঁ, মিস্টার রহমান ঠিকই বলেছে। এত বড় প্রজেক্টের জন্য 3 জন অংশীদারি থাকলে কাজটা ভালোই হবে। মিস্টার ইকবাল, আপনার এই আইডিয়াটা সত্যি প্রশংসার যোগ্য। মিস্টার ইকবাল খুশি হলেন। তিনি জানতেন তার প্রজেক্ট সফল হবেই। তিনি কাগজপত্রগুলো টেবিলে রাখলেন। ঠিক আছে, তাহলে আমরা আগামী সপ্তাহে একটা মিটিং করি, সেখানে চূড়ান্ত চুক্তি সই করা হবে। মিস্টার রহমান মিষ্টি হেসে বলেন, নিশ্চয়ই মিস্টার ইকবাল, আমরা আপনার জন্য অপেক্ষা করব। পরের দিন রাতের নীরবতা। ঢাকার একটি অন্ধকার নির্জন রাস্তায় দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। একটি গাড়ির ভেতর থেকে মিস্টার রহমান আর জামিলকে দেখা যাচ্ছে। জামিল তখন ব্যবসার জগতে নতুন, বয়স 19, তাদের মুখে চতুর হাসি। মিস্টার ইকবাল একা তার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তার গাড়ি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। জামিল মিস্টার রহমানের দিকে তাকিয়ে বলে, সব কিছু ঠিকঠাক তো রহমান সাহেব?
ইকবাল সাহেব তো সব প্ল্যানই দিয়ে দিল, এখন শুধু কাজটা শেষ করার পালা। একদম ঠিক জামিল, ইকবালের মতন সৎ মানুষ হয় না, আর এর জন্যই তার এই পতন। ওর আইডিয়াটা আমাদের হাতে এলে আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব, আর ওকে সারিয়ে দিতে পারলেই পথের কাটা দূরে। ওকে সারিয়ে দেওয়ার পর ওই প্রজেক্ট আমাদের হাতে আসবে, তখন ওই সফটওয়্যার আমরা মার্কেটে লঞ্চ করব, আর হয়ে যাব রাতারাতি বিলিনিয়ার। হঠাৎ মিস্টার ইকবালের গাড়ির সামনে দুটো লোক এসে দাঁড়ালো। মিস্টার ইকবাল ব্রেক কষলেন, সাথে সাথে আরও কয়েকজন লোক বেরিয়ে আসলো এবং তার গাড়ির ওপর আক্রমণ করলো। মিস্টার রহমান আর জামিল তাদের গাড়ি থেকে সবকিছু দেখছিলেন। মিস্টার রহমান হাসতে হাসতে বলেন, এই তো কাজ শুরু হয়ে গেছে। ইকবাল, তুমি ভুল লোকের সাথে ব্যবসা করতে এসেছিলে। মিস্টার ইকবালের গাড়ি থেকে তাকে টেনে বের করা হলো। তিনি প্রতিরোধের চেষ্টা করলেন, কিন্তু অস্ত্রধারীদের সামনে তার কোনো উপায় ছিল না। অন্ধকার রাস্তায় মিস্টার ইকবালকে নৃশংসভাবে খুন করা হলো। তার শেষ আর্তনাদ অন্ধকারে মিশে গেল। একটু দূরে একটি গাছের আড়ালে লুকিয়েছিল ছোট্ট আরাফ। সে বাবার অপেক্ষায় ছিল, কারণ মিস্টার ইকবাল তাকে নিয়ে আসার কথা ছিল। কিন্তু সে যা দেখলো তা তার ছোট্ট মনে এক গভীর ক্ষত তৈরি করলো। সে দূর থেকে সবকিছু দেখে স্তব্ধ হয়ে গেল। তার বাবার রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল, আর মিস্টার রহমান এবং জামিল তাদের গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্য দেখে হাসছিল। ছোট্ট আরাফের চোখে জল ভরে উঠল, কিন্তু তার মনে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সেই দিনই আরাফ প্রতিজ্ঞা করেছিল তার বাবার খুনিদের সে ছাড়বে না। এই প্রতিশোধের জন্যই সে আজ ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। তবে এই খেলা এখন তার মতো খেলা হচ্ছে। আরাফ এসব ভাবতে ভাবতেই নীরার সাথে নীরার বাসায় পৌঁছালো। নীরার মনে এক মিশ্র অনুভূতি, এক পাশে নতুন সম্পর্কের আনন্দ, অন্য পাশে পরিবারকে জানানোর দুশ্চিন্তা। নীরা আরাফের হাত ধরে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। আরাফ সেই সাধারণ ফুড ডেলিভারি ইউনিফর্মেই আছে, তার মুখে এক কঠিন দৃঢ়তা। তারা সোফায় বসার আগে মিস্টার রহমান এবং মিসেস রহমান লিভিং রুমে প্রবেশ করলেন। তাদের চোখ কপালে, মুখে বিরক্তি স্পষ্ট। পেছন পেছন নীরার ফুফু ফাতেমা বেগমও এলেন। মিসেস রহমান আরাফকে দেখে অবাক হয়ে বলেন, নীরা, এই ছেলেটাকে ও এখানে কি করছে? নীরা আরাফের হাত শক্ত করে ধরল। সে গভীরভাবে শ্বাস নিল, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মা, বাবা, ফুফু, ইনি আরাফ। আমি ওনাকে বিয়ে করেছি। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। মিস্টার রহমান, মিসেস রহমান এবং ফাতেমা বেগম একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তাদের চোখ বড় বড় হয়ে গেল, মুখে অবিশ্বাস আর ক্রোধ ফুটে উঠল। মিস্টার রহমান রাগে কাঁপতে কাঁপতে বলেন, কি বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এই ফুড ডেলিভারি ম্যানটাকে? আমাদের মান সম্মান সব শেষ করে দিচ্ছি। মিসেস রহমান প্রায় চিৎকার করে বলেন, অসম্ভব নীরা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা যেখানে তোর জন্য এত ভালো সম্বন্ধ খুঁজেছি, আর তুই একজন ডেলিভারি বয়কে বিয়ে করে চলে এসেছিস। এই দিন দেখার জন্য কি আমরা তোকে এত বড় করেছি? ফাতেমা বেগম আরাফকে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখলেন, তারপর মুখ বাঁকালেন। আহারে, কি কপাল! যার ঘরে বিয়ের সম্বন্ধ নিয়ে ধনীরা লাইন দিত, সে কিনা একজন রাস্তার ছেলেকে বিয়ে করে ঘরে এনেছে। ছেলেটার না আছে পোশাকের ঠিক, না আছে চাল চলন। দেখে তো মনে হচ্ছে কোনো বস্তির ছেলে। আরাফ নীরবে সব শুনছিল। তার চোখে কোনো ভাবান্তর নেই, যেন এই অপমান তাকে স্পর্শ করছেই না। নীরার দিকে তাকালো, তার মুখেও কোনো ভয় নেই। নীরা দৃঢ়ভাবে বলে, ফুফু, আপনি কি বলছেন? আরাফ একজন সৎ এবং ভালো মানুষ। আপনার মতো মানুষ কোনো মানুষকে তার পোশাক দিয়ে বিচার করে না। ওর পোশাক দেখে আপনারা বিচার করছেন, কিন্তু ওর হৃদয়টা সোনা দিয়ে মোড়ানো। মিস্টার রহমান আরাফের দিকে আঙুল তুলে বলে, সৎ মানুষ, ভালো মানুষ? চুপ কর নীরা। ওই লোকটাকে তুই জানিস? ওর কি আছে? কোনো পরিচয় আছে ওর? কালকে সকালে আমি এই বিয়ে ভেঙে দেব। এটা কোনো বিয়েই হয়নি। আরাফ এইবার মুখ খুলল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল শান্ত ও ধীর। জনাব, আপনাদের আপত্তি আমি বুঝতে পারছি, কিন্তু নীরা আমাকে বিশ্বাস করে বিয়ে করেছে। এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিয়ে ভাঙাতে আপনার কোনো অধিকার নেই। মিসেস রহমান আরাফের দিকে তাকিয়ে বলেন, ব্যক্তিগত সিদ্ধান্ত? ছি, এই লোকটার কথা বলছে, সাহস হয় কি করে? আমাদের মেয়ের মাথা খেয়েছে। বের হও এখান থেকে। নীরা আরাফের হাত আরো শক্ত করে ধরল। তার চোখে জল ভরে আসলো, কিন্তু সে আরাফকে ছাড়ল না। না মা, আরাফ কোথাও যাবে না। ও আমার স্বামী, আর আপনারা যদি ওকে সম্মান না করেন, তাহলে আমি ওর সাথে বাড়ি ছেড়ে চলে যাব।
মিস্টার রহমান রাগে ফুঁসছেন, কিন্তু নীরাকে সামলাতে পারছেন না। তিনি বুঝতে পারলেন নীরা এবার খুব জেদি হয়ে উঠেছে। তাদের কাছে এই পরিস্থিতিটা ছিল এক চরম অপমান। শেষে না পেরে তারা এখানেই থামল। রাত গভীর। নীরার ঘরটি গোলাপের পাপড়ি আর সুগন্ধি মোমবাতির মিষ্টি আলোয় ভরে আছে। ফুল আর আতরের গন্ধে মাতাল বাতাস। এগুলো নীরা কাজী অফিস থেকে ফিরে আসার পথে নিয়ে এসেছিল। সে তার বাসর ঘর নিজেই সাজিয়েছে। বিছানার একপাশে আরাপ বসে আছে, পরনে সিল্কের পাঞ্জাবি। তার চোখে মুগ্ধতা, যদিও একটা মৃদু গাম্ভীর্য তখনও আছে। নীরা ধীর পায়ে ঘরে ঢুকলো, মাথা নিচু। লজ্জায় তার মুখ রাঙা। সে বিছানার অন্য পাশে এসে বসলো, তার হৃস্পন্দন দ্রুত। আরাফ নিচু স্বরে বলে, নীরা, তুমি এসেছো? নীরা মাথা না তুলে মৃদু হাসলো। তার লজ্জা যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এলাম। আরাফ নীরার দিকে এক ধাপ এগিয়ে গেল, তার চোখে গভীর মুগ্ধতা। বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তটা সত্যি। মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি। তোমার এই লাজুক মুখটা যেন চাঁদকেও হার মানায়। নীরা লজ্জায় আরো গুটিয়ে গেল। তার মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে উঠেছে। এত বাড়িয়ে বলছেন কেন? আমাকে তো আপনার ডেলিভারি দেওয়ার সময় দেখে অভ্যস্ত, তখন তেমন কথা বলতেন না। আরাফ হেসে উঠল। সেই হাসিটা নীরার কানে মধুর সুরের মতো বাজল। আরাফ আরো কাছে এসে বলে, তখন আমি অন্য এক চরিত্রে ছিলাম নীরা। তখন তো সব ছিল লোক দেখানো। কিন্তু আজ আমি শুধু তোমার আরাপ। আর আজকে তুমি অন্যরকম। তোমার চোখের এই মুগ্ধতা, তোমার এই নীরব সম্মতি, এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। আরাফ নীরা ঘুমটা আলতো করে সরিয়ে দিল। নীরার চোখগুলো লজ্জায় নিচে নামানো। ফিসফিস করে বলে, আমি তো ভয় পাচ্ছিলাম। সব কিছু খুব হঠাৎ করে হয়ে গেল। ভয়? কিসের ভয় নীরা? যখন তোমার হাতটা প্রথম ধরেছিলাম তখনই বুঝেছিলাম আমাদের পথ এক। এই পথটা হয়তো সহজ হবে না, কিন্তু তুমি পাশে থাকলে সব কঠিন পথই মসৃণ মনে হবে। আরাফ নীরার হাতটা আলতো করে নিজের হাতে নিল। তার স্পর্শে নীরা যেন কেঁপে উঠল। আমার তাই মনে হয় আরাফ। যখনই আপনার সাথে কথা বলেছি মনে হয়েছে আপনিই আমার আশ্রয়। আপনার গভীরতা, আপনার নীরবতা, সব কিছুর মধ্যেই একটা শান্তি খুঁজে পেয়েছি। তুমি কি জানো, প্রতিদিন তোমার ফ্ল্যাটে ডেলিভারি দিতে গিয়ে আমার মনে কি চলতো? বাইরে থেকে গম্ভীর দেখালেও ভেতরে ভেতরে তোমার জন্য একটা অস্থিরতা কাজ করত। কখন আবার তোমার অর্ডার পাবো, কখন তোমাকে দেখব, এই অপেক্ষাটাই যেন আমার দিনগুলোকে চালিত করত। নীরা চোখ তুলে আরাফের দিকে তাকালো। তার মুখে হাসি ফুটে উঠেছে। সত্যি আমারও ঠিক এইরকম মনে হতো। আপনার চলে যাওয়ার পর মনে হতো কখন আবার আপনার বাইকের শব্দ শুনবো। আপনার সেই নীরবতাও যেন আমার সাথে কথা বলতো। জানলে, আজকের রাতটা আমাদের নতুন জীবনের প্রথম পাতা। প্রতিটা মুহূর্তে আমি তোমার সাথে নতুন করে বাঁচতে চাই। তোমার হাসি, তোমার অভিমান, তোমার সবটুকু সব আমার করে নিতে চাই। নীরা আরাফের দিকে হেলান দিয়ে বলে, আমারও তাই। আপনার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই আরাফ। আমার স্বপ্নগুলো এখন শুধু আপনাকে নিয়ে। আমার পরিবার চাই বলুক আমি আর আপনি একসাথেই থাকব। তাই আজকে এই বাসর রাত, এটা যত দ্রুত হবে তত আমাদের ভালোবাসা মজবুত হবে। আরাফ নীরাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। গোলাপের সুবাস আর তাদের ভালোবাসার উষ্ণতা সারা ঘরে ছড়িয়ে পড়ল। বাইরের পৃথিবীর সব জটিলতা যেন এই মুহূর্তে ফিকে হয়ে গেল। এই রাত শুধু তাদের দুজনের, তাদের নতুন ভালোবাসার বাঁধনের এক পবিত্র সূচনা। দিন কাটতে লাগলো, কিন্তু পরিস্থিতি বদলালো না। নীরার বাড়িতে আরাফের জীবনটা যেন এক পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়ালো। প্রতিটা দিনই তার জন্য নতুন নতুন অপমান নিয়ে আসছিল। মিস্টার রহমান, মিসেস রহমান এবং ফাতেমা বেগম সুযোগ পেলেই আরাফকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। নীরা বারবার আরাফকে রক্ষা করার চেষ্টা করত, কিন্তু তার বাবা মা তাকে উল্টো বকা দিতেন। লাঞ্চের টেবিলে সবাই বসে আছে, আরাফ নীরবে খাচ্ছে। মিসেস রহমান আরাফের দিকে না তাকিয়ে নীরাকে উদ্দেশ্য করে বলেন, নীরা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? জামিল সাহেবের মতো হীরের টুকরো ছেলেটাকে ছেড়ে তুই কি না এই কোথাকার কোন ডেলিভারি বয়কে ঘরে আনলি? ওকে দেখে তো মনে হচ্ছে জীবনে কোনো দিন ভালোভাবে খেতেও পাইনি। আরাফ নীরবে মাথা নিচু করে খেলো। সে জানে এই অপমানগুলো তার প্রতিশোধের অংশ। মিস্টার রহমান আরাফকে সরাসরি উদ্দেশ্য করে কঠোর স্বরে বলেন, হ্যাঁ রে ছেলে, কি নাম তোর? কি নাম তোর যেন? আরাফ। তো কি পাস এই ডেলিভারি দিয়ে?
মাসে কত টাকা রোজগার হয়? আমাদের বাড়িতে তো কাজের লোকেরাও এর থেকে বেশি কামায় রে। নীরা রেগে বাবার দিকে তাকালো, কঠোর কণ্ঠে বলে, বাবা, আপনি ওকে সব কি বলছেন? আর আমাদের পরিবারের সদস্য, আপনারা কেন ওকে এভাবে অপমান করছেন? ফাতেমা বেগম ঠোঁট বাঁকিয়ে বলেন, পরিবারের সদস্য? আহারে, আমার তো হাসি পাচ্ছে। যে ছেলে নিজের খরচে ভালোভাবে একটা ভালো পোশাকও পরতে পারে না, সে নাকি এবারে জামাই। তোর তো কোনো লজ্জাই নেই নীরা। ভুল, ও এখন আমার স্বামী। কথা বললে সাবধানে বলবেন। এই মেয়ে তো দেখছি এখন মুখে মুখে তর্ক করাও শিখে গেছে। নীরা, তুই তো এমন মেয়ে ছিলি না। তুই কত শান্ত আর ভদ্র ছিলি। আমি নিশ্চিত এই রাস্তার ভিখারি ছেলেটা এসব শিখিয়েছে তো। আরাফ নীরবে প্লেট রেখে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো রাগ নেই, কেবল এক গভীর বেদনা। এই অপমানগুলো সে নীরার জন্য সহ্য করছে। শান্ত কণ্ঠে বলে, আপনারা ঠিকই বলছেন, আমার হয়তো আপনাদের যোগ্য জামাই হওয়ার মতো কোনো গুণ নেই, কিন্তু নীরা আমাকে বিশ্বাস করে, এটুকুই আমার জন্য যথেষ্ট। আরাফ সেখান থেকে চলে যেতে চাইলো। নীরা দ্রুত উঠে তাকে থামালো। আরাফের হাত ধরে বলে, আরাফ, তুমি কোথায় যাচ্ছ? বসো, খাওয়া শেষ করো। আরাফ মৃদু হেসে বলে, না নীরা, আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। আরাফ চলে গেল। মিসেস রহমান দীর্ঘশ্বাস ফেললেন। কি কপাল করেছি গো, এই মেয়েটা আমাদের মুখ রাখবে না। এর থেকে তো জামিল সাহেবের সাথে বিয়ে হলে সব ভালো হতো, অন্তত সমাজে মুখ দেখানো যেত। আমার মনে হয় ও এই মেয়েটাকে জাদু করেছে, না হলে নীরা এমন কাজ করবে না। আমি ওই লোককে বেশি দিন এ বাড়িতে থাকতে দেব না। নীরার চোখ পানিতে ভরে উঠল। সে অসহায় দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকালো। আরাফকে নিয়ে তার জীবনের এই নতুন অধ্যায়টা এত কঠিন হবে সে ভাবেনি, কিন্তু সে আরাফের পাশে থাকার জন্য বদ্ধপরিকর। বিকেলে নীরার বেডরুম। আরাফ জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার মুখে চিন্তার রেখা স্পষ্ট। সারাদিনের অপমান তার মনকে ভারী করে তুলেছে। তারা ভাবছে আমি অপ্রত্যাশিতভাবে এখানে এসেছি, কিন্তু তারা তো আর জানে না এই সব কিছুর পিছনে আমার প্ল্যান রয়েছে। যখন সব উন্মোচন হবে তখন বুঝবে ওরা। কিন্তু নীরাকে আমি কষ্ট দিব না, তাকে আমি সত্যি ভালোবাসবো। নীরা এসে আরাফের পাশে দাঁড়ালো। তার মুখে বিষাদের ছাপ। সে বুঝতে পারছে আরাফের কতটা কষ্ট হচ্ছে। নীরা আরাফের হাত ধরে বলে, আরাফ, তোমার কি হয়েছে? চুপ করে আছো কেন? আমি জানি বাবা মা আর ফুফু যা বলেছে তাতে তোমার খুব কষ্ট হয়েছে। আরাফ নীরার দিকে তাকালো। কষ্ট হচ্ছে নীরা, কিন্তু এটা আমার জন্য নতুন কিছু নয়। আমি জানতাম এমনটাই হবে, শুধু তোমার জন্য খারাপ লাগছে। তুমি আমার জন্য এত অপমান সহ্য করছো। নীরা আরাফকে জড়িয়ে ধরে। আরাফ, ওরা যাই বলুক না কেন, তুমি মন খারাপ করো না। ওদের কথায় কিছু যায় আসে না। আমি জানি তুমি কেমন মানুষ। তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি। তোমার সততা, তোমার মানবিকতা, এগুলোর মূল্য ওদের কাছে নেই। ওরা শুধু টাকা আর স্ট্যাটাস বোঝে। আরাফ নীরার সান্ত্বনায় কিছুটা স্বস্তি পেল। সে নীরার হাতটা শক্ত করে ধরল। আমি তোমার জন্য সবকিছু সহ্য করতে রাজি নীরা। তুমি আমার পাশে আছো, এটুকুই আমার শক্তি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার জন্য তোমার জীবনটা কঠিন হয়ে উঠছে না তো? কঠিন হোক বা সহজ, আমি তোমার পাশেই থাকবো। তুমি আমার স্বামী, আর তুমি আমার কাছে অনেক মূল্যবান। ওদের কথায় কান দিও না। তুমি তো জানো তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি না থাকলে হয়তো আজ আমি এই বিয়েটা ঠেকাতে পারতাম না। আরাফ নীরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে প্রতিশোধের আগুনের পাশাপাশি নীরার জন্য গভীর ভালোবাসা দানা বাঁধছিল। সে বুঝতে পারছিল নীরাকে তার এই প্রতিশোধের অংশীদার করাটা কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু নীরাকে সে এখন আর দূরে ঠেলতে পারবে না। আরাফ মৃদু হেসে, তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি নীরা। তুমি পাশে থাকলে আমি সব কিছু সহ্য করতে পারবো। আমি কথা দিচ্ছি, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তোমার কাছে প্রমাণ করব তুমি ভুল মানুষকে বিয়ে করোনি। নীরা আরাফের কথা আশ্বস্ত হলো। সে আরাফের কাঁধে মাথা রাখলো। তাদের নীরব মুহূর্তটা যেন ছিল তাদের ভালোবাসার এক নীরব প্রতিজ্ঞা। বাইরে হয়তো ঝড় বইছে, কিন্তু তাদের ছোট্ট পৃথিবীতে ভালোবাসার বিশ্বাস তাদের বেঁধে রেখেছিল। আরাফ নীরাকে কোলে নেয়। আরাফ, কি করছো? পড়ে যাবে তো। তোমার কি মনে হয় তোমার স্বামী এতটাই দুর্বল যে তার বউকে কোলে নিতে পারবে না? তাই নাকি? জি ম্যাডাম, এখন আপনি দেখুন আমি কি করি।
নীরাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আরাফ আলতো করে নীরার মুখে পড়া চুলগুলো সরাতে লাগলো। তার স্পর্শে নীরার সারা শরীরে শিহরণ খেলে যায়। এত রোমান্টিক হচ্ছেন কেন? ডেলিভারি দেওয়ার সময় তো এমন ছিলেন না। তখন তো মনে হতো আপনার মুখ থেকে একটা কথাও বের করতে পারবো না। আরাফ নীরার বুকে মাথা রাখলো। তার উষ্ণ নিঃশ্বাস নীরার গলায় এসে লাগলো। তখন তো আমি ডেলিভারি ম্যান ছিলাম নীরা, কিন্তু আজ আমি কেবলই তোমার আরাব। আর আজকের আরাব শুধু তোমাকে নিয়েই থাকতে চাই। তোমার এই দুষ্টুমি, তোমার হাসি সব আমাকে আরো বেশি টানে। আরাফ নীরার শরীরটাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নীরার চোখে তখন দুষ্টুমি আর লজ্জা খেলা করছে। তাদের চোখাচোখি হতেই আরাফ আরো কাছে জড়িয়ে নিল। তার চোখ নীরার ঠোঁটের দিকে। নীরা লজ্জা মেশানো চোখে দুষ্টুমি করে বলে, কি ব্যাপার, আপনি কি এখন আর ফুড ডেলিভারি দেবেন না, নাকি নতুন কোনো অর্ডার পেয়েছেন? আরাফ নীরার পিঠের উপর হাত নিয়ে আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তার মুখে এক মুগ্ধ হাসি। হ্যাঁ, একটা বিশেষ অর্ডার পেয়েছি। এমন অর্ডার যা আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ডেলিভারি দিতে চাই। এই অর্ডারটা শুধু তোমার কাছেই দেওয়া হবে। আরাফ ধীর গতিতে নীরার ঠোঁটের দিকে ঝুঁকে গেল। নীরা প্রথমে একটু ইতস্তত করলো। তার মুখে হাসি লেগেই রইল, যেন আরাফকে আরও একটু জ্বালাতে চাইছে। কিন্তু আরাফের চোখের গভীরে তার জন্য ভালোবাসা দেখে নীরা আর নিজেকে আটকাতে পারল না। সে আলতো করে চোখ বন্ধ করলো এবং আরাফের দিকে নিজেকে সঁপে দিল। আরাফ নীরার ঠোঁট নিজের দখলে করে নিল। তাদের ঠোঁটের ছোঁয়ায় যেন সব কথা হারিয়ে গেল। মিষ্টি নরম এক চুম্বন যা তাদের নতুন সম্পর্কের গভীরতাকে আরও মজবুত করে তুলল। বাতাসের শীতলতা, বিকেলের হালকা আলো আর তাদের উষ্ণ চুম্বন সব মিলিয়ে সেই মুহূর্তটা হয়ে উঠল এক অবিস্মরণীয় স্মৃতি। দীর্ঘ 10 মিনিট পর নীরা বলে ওঠে, হয়েছে, আর না, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, সন্ধ্যায় এক জায়গায় যেতে হবে। গভীর রাত। নীরার বাড়িতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, আরাফ তখন তার রুমে একা বসে আছে। তার পরনে আরামদায়ক পোশাক, কিন্তু চোখে ঘুম নেই। তার সামনে ল্যাপটপ খোলা, স্ক্রিনে জোটের সব আর্থিক গ্রাফ, কোম্পানির ডাটা এবং আইনগত কাগজপত্র। আরাফের মুখে এক দৃঢ় সংকল্পের ছাপ। সে যেন নতুন করে সবকিছু সাজিয়ে নিচ্ছে। জামিল সাহেব, মিস্টার রহমান, তোমরা ভাবছো হয়তো আমি শুধু এই অপমানগুলো সহ্য করব। তোমরা আমাকে চিনতে পারোনি। আমার এই নীরবতা আমার দুর্বলতা নয়, এটা আমার সবচেয়ে বড় শক্তি। তোমাদের শেষ করার জন্য আমি প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছি। সে জামিল সাহেবের কোম্পানির সাম্প্রতিক আর্থিক রিপোর্টগুলো দেখছিল। সেখানে কিছু অসঙ্গতি ছিল যা আরাফ ইতিমধ্যেই চিহ্নিত করেছে। সে জানে জামিলের ব্যবসাটা ভেতরের দিকে কতটা দুর্বল। তার কোম্পানির প্রধান বিনিয়োগকারী হলো আরাফের কোম্পানি। সে এই দুর্বলতাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে। আমার বাবা ইকবাল সাহেবকে তোমরা খুন করেছো তার আইডিয়া চুরি করার জন্য। আজ আমি তোমাদের সেই অবৈধ সাম্রাজ্যকে ধ্বংস করব। আর মিস্টার রহমান, আপনি যে জামিলের সাথে হাত মিলিয়েছিলেন সেটাও আমি প্রমাণ করব। আরাফ এবার নীরার বাবার কোম্পানির আর্থিক লেনদেনের দিকে মনোযোগ দিল। সে দেখছিল মিস্টার রহমান কিভাবে জামিলের সাথে মিলেমিশে বিভিন্ন অবৈধ কাজ করছেন। আরাফ তার ল্যাপটপে কিছু গোপন সফটওয়্যার ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে। এই বাড়িটা আমার জন্য একটা যুদ্ধক্ষেত্র। এখানকার প্রতিটি অপমান আমাকে আরো শক্তিশালী করছে। নীরা, ওকে আমি এই যুদ্ধের বাহিরে রাখতে চাই, কিন্তু ও নিজেও জানে না ও কতটা জড়িয়ে গেছে। সে কিছু গুরুত্বপূর্ণ ফাইল প্রিন্ট করলো। তার চোখগুলো আরো তীক্ষ্ণ হয়ে উঠল। তার এই নীরব প্রস্তুতিটা যেন ছিল এক বিশাল পরিকল্পনার অংশ। তার ছদ্মবেশ শুধু নীরাকে বিশ্বাস করানোর জন্য নয়, বরং তার শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য। সে জানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর দেরি নেই, সময়টা দ্রুত ঘনিয়ে আসছে। খুব শীঘ্রই মুখোশগুলো খুলে যাবে। সেদিন দেখবি এই ফুড ডেলিভারি ম্যানটা আসলে কে। সে ল্যাপটপ বন্ধ করলো, প্রিন্ট করা কাগজগুলো একটু গোপন ফাইলে রাখলো। তার চোখে প্রতিশোধের আগুন আর আত্মবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ। সে জানে সামনে বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে থাকবে সে নিজেই। পরের দিন সকালে জামিল তার অফিসের কাঁচের দেয়ালের সামনে দাঁড়িয়ে মিস্টার রহমানের সাথে ফোনে কথা বলছে। তার চোখে নীরার প্রত্যাখ্যানের জ্বালা স্পষ্ট। জামিল চতুর হেসে বলে, কি মিস্টার রহমান, সব ঠিকঠাক আছে তো? আপনার মেয়ে সেই ডেলিভারি বয় জামাই কি এখনো বাড়িতে বসে বসে খাওয়াচ্ছে, নাকি এখন ডেলিভারি দিচ্ছে? মিস্টার রহমান ফোনের ওপাশে হতাশ স্বরে বলেন, আর বলবেন না জামিল সাহেব, আমার মাথা ঘুরছে। ওই ছেলেটা তো জেকে বসেছে। আমার তো লজ্জায় মুখ দেখাতে পারছি না।
আমি তো আপনাকে আগেই বলেছিলাম মিস্টার রহমান, ওটা একটা মতলববাজ ছেলে। ওর চালচলন মোটেও ভালো নয়। একজন ডেলিভারি বয় হঠাৎ করে এত বড় বাড়িতে এসে আশ্রয় নেবে, তাও আপনার মেয়েকে বিয়ে করে। এর পেছনে কোনো মতলব আছেই। আমার মনে হয় ও আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। মিস্টার রহমান এবার আরও বেশি চিন্তিত হলেন। আপনি কি বলছেন জামিল সাহেব? সম্পত্তি? আমার তো বিশ্বাস হচ্ছে না। এমন ঘটনা তো হামেশাই ঘটছে। আপনার সব শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের যে ডিলটা ছিল সেটা নিয়েও তো আমি চিন্তা আছি। এমন পরিস্থিতিতে কিভাবে কাজ করব বলুন? মিস্টার রহমানের মাথায় জামিল সাহেবের কথাগুলো ঢুকে গেল। ঠিক আছে জামিল সাহেব, আমি দেখছি কি করা যায়। ওই লোকটাকে আমি বেশি দিন এ বাড়িতে থাকতে দেব না। আমাদের সম্মান আর সম্পত্তি দুটোই আমার কাছে মূল্যবান। জামিল সাহেব ফোন রেখে হাসলো। তার মনে প্রতিশোধের তৃপ্তি। আগামীকাল মিসেস রহমানের জন্মদিন। বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে। নীরা সবকিছু সামলাতে ব্যস্ত। আরাফ চুপ করে এক কোণে দাঁড়িয়ে আছে। মিসেস রহমান তার এক আত্মীয়ের সাথে কথা বলতে বলতে আরাফের দিকে তাকিয়ে বলে, ওকে দেখেছিস? আমার মেয়ের জামাই। ওটা একটা ফুড ডেলিভারি বয়। কি কপাল করেছে আমি। আত্মীয়রা আরাফের দিকে বাঁকা চোখে তাকাতে লাগলো। ফাতেমা বেগম উচ্চস্বরে বলেন, কিরে নীরা, তোর জামাই কি এখনো ডেলিভারি বক্সে করে আমাদের জন্য খাবার আনবে নাকি? ওকে দেখেই তো আমার মনে হয় ও বুঝি এখনই বাইক নিয়ে ছুটে যাবে। নীরার মুখটা লাল হয়ে গেল। সে দ্রুত ফুফুর কাছে এগিয়ে গেল। কঠোর কণ্ঠে বলল, ফুফু, আপনি কি বলছেন? ও আমার স্বামী। আপনারা কেন ওকে এভাবে অপমান করছেন? অন্তত আজকের দিনটা তো শান্ত থাকতে পারেন। মিস্টার রহমান আরাফের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে ছেলে, তোর কি কোনো কাজ নেই নাকি? সারাদিন বাড়িতে বসে থাকিস কেন? তোর কি কোনো শরম লজ্জা নেই? অন্তত আজকের দিনটা তো ডেলিভারি দিতে যেতে পারিস। আরাফ নীরবে সব শুনছিল। তার চোখে কোনো রাগ নেই, কেবল এক গভীর বেদনা। জনাব, আমার কাজের কথা আপনাদের বুঝতে হবে না। আমি এখানে নীরার জন্য আছি, আর আপনাদের কোনো কথার মূল্য আমার কাছে নেই। মিসেস রহমান আরাফের দিকে তাকিয়ে বলে, কি সাহস! ও আমাদের মুখে মুখে কথা বলছে। নীরা দেখ, এই ছেলেটা তোর মাথা খেয়ে ফেলেছে। নীরা আরাফের হাত শক্ত করে ধরল। তার চোখে জল ভরে আসলো, কিন্তু সে আরাফকে ছাড়ল না। সে বুঝতে পারছিল এই বাড়িতে আরাফকে নিয়ে তার জীবনটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। রাতে নীরার বাড়িতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, আরাফ তখন তার গোপন ব্যক্তিগত কক্ষে বসে আছে। তার সামনে ল্যাপটপ খোলা, স্ক্রিনে বিভিন্ন কোম্পানির আর্থিক গ্রাফ, ডাটা এবং আইনগত কাগজপত্র। তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন জ্বলছে। জামিল সাহেব, মিস্টার রহমান, আমার এই নীরবতা আমার দুর্বলতা নয়, এটা আমার সবচেয়ে বড় শক্তি। তোমাদের শেষ করার জন্য আমি প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছি। সে স্ক্রিনে জামিল সাহেবের কোম্পানির সাম্প্রতিক আর্থিক রিপোর্টগুলো দেখছিল। সেখানে অনেক অসঙ্গতি স্পষ্ট। আরাফ জানতো জামিলের ব্যবসাটা কতটা দুর্বল। সে তার সহকর্মী সজীবের সাথে ভিডিও কলে যুক্ত হলো। আরাফ সজীবের দিকে তাকিয়ে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলে, সজীব, জামিল সাহেবের কোম্পানির ওপর আমাদের নজর আরও বাড়াতে হবে। তার সবথেকে দুর্বল দিকগুলো খুঁজে বের করো। তার প্রতিটি ডিলের ওপর নজর রাখো। জি স্যার, তিনি এখন একটা নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠাতে অর্থ বিনিয়োগের চেষ্টা করছেন, যেটা আমাদের জন্য একটা সুযোগ এনে দিতে পারে। দারুণ। আর মিস্টার রহমানের ব্যাপারে কি খবর? মিস্টার রহমান এখনও জামিল সাহেবের উপর পুরোপুরি নির্ভরশীল। তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ঠিক আছে সজীব, তোমরা কাজটা চালিয়ে যাও। আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলেই আমাকে জানাবে। আমাদের সময় ঘনিয়ে আসছে। যেদিন ওরা ভাববে ওরা সব জিতে গেছে, সেদিনই আমি ওদের আসল চেহারাটা সামনে নিয়ে আসব। আরাফ ভিডিও কল শেষ করলো। তার হাতে যেন অদৃশ্য একটা মশাল, যা দিয়ে সে সব অন্ধকার দূর করতে চায়। তার ছদ্মবেশ, তার নীরব পর্যবেক্ষণ, তার সব পরিকল্পনা সবই এক ভয়াবহ প্রতিশোধের দিকে এগিয়ে যাচ্ছে। পরের দিন মিসেস রহমানের জন্মদিনের পার্টি চলছে। বাড়ির লিভিং রুম ঝলমলে আলোয় সজ্জিত। বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আত্মীয় স্বজনরা ভিড় করেছে। বাতাসে দামি পারফিউমের গন্ধ আর চারিদিকে হাসির রোল। জামিল সাহেবও উপস্থিত। সবাই একে একে মিসেস রহমানকে দামি দামি উপহার দিচ্ছে। আরাফ এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার পরনে সাধারণ পোশাক। মিসেস রহমান আত্মীয়দের দিকে তাকিয়ে হাসি মুখে বলেন,
দেখছেন তো জামিল সাহেব আমার জন্য কি অসাধারণ হীরের নেকলেস এনেছি। আমার মেয়ের জন্য এর মতো ছেলেটাই মানাতো। আরাফ নীরবে দাঁড়িয়ে থাকে, তার চোখে কোনো ভাবান্তর নেই। ফাতেমা বেগম আরাফের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, আরাফ, তুমি বুঝি আমাদের ভাবির জন্য কিছু আনোনি? নাকি তোমার ডেলিভারি ব্যাগে উপহার ছিল যা দিতে ভুলে গেছো? আরাফ উত্তর দিতে চায় না, শুধু তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। মিস্টার রহমান আরাফের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলেন, ওর আর কি দেওয়ার আছে? ওর তো কোনো রোজগার নেই, শুধু বাড়িতে বসে বসে খায়। নীরা, তুই কেন এই অপদার্থটাকে এনেছিস আমাদের বাড়িতে? নীরা দ্রুত আরাফের পাশে এসে দাঁড়ালো, তার মুখ লজ্জায় লাল। সে আরাফের হাত ধরল। বাবা, আপনি কি বলছেন? আরাব একজন সৎ মানুষ। তার উপহার মানেই তো শুধু দামি জিনিস নয়, ওর ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। জামিল এগিয়ে আসলো, তার মুখে বিজয়ের হাসি। জামিল নীরাকে উদ্দেশ্য করে বলে, আহ নীরা, তুমি এই সত্যিটা বুঝছো না কেন? ডেলিভারি বয় তোমার জন্য উপযুক্ত নয়। এর কোনো ভবিষ্যৎ নেই, কোনো সম্মান নেই। তুমি শুধু শুধু তোমার পরিবারের সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছ। জামিলার কথা শুনে আরাফের চোখে ধীরে ধীরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তার নীরবতা ভেঙে গেল। শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলে, জামিল সাহেব, আপনার মতো মানুষের মুখে সম্মানের কথা মানায় না। আপনি নিজেও জানেন না আপনার সম্মান আসলে কতটুকু। আর আমার ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আপনার ভবিষ্যৎটাই এখন আমার হাতে। জামিল অবাক হলো, তার অহংকার আঘাতপ্রাপ্ত হলো। জামিল রেগে গিয়ে বলে, কি বলছিস তুই? আমার ভবিষ্যৎ তোর হাতে? এই ডেলিভারি বয়টা আমাকে হুমকি দিচ্ছে। জানিস আমি কে? আমি চাইলে তোকে পথের ভিখারি বানিয়ে দিতে পারি। আরাফ রহস্যময় হাসি এসে বলে, আপনি আমাকে পথের ভিখারি বানাবেন? বিশ্বাস করুন, আপনি নিজেকেই নিজে সর্বশান্ত করতে চলেছেন। আপনার প্রতিটি অবৈধ ডিল, প্রতিটি অনৈতিক কাজ সব আমার নজরে আছে। জামিলের মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারলো আরাফ কিছু জানে। সে রাগে কাঁপতে কাঁপতে আরাফের দিকে এগিয়ে গেল। কি বলিস তুই? কি জানিস তুই? তোকে আমি দেখে নেব, দাঁড়া। আর আমি যদি আপনার সব ধ্বংস করে দেই এখনই, তখন কি হবে? এই শালা, কি বলছিস আবল তাবল? আমাকে শালা বলা হয়েছে? ওকে, আপনি একটু অপেক্ষা করুন। আরাফ ঝগড়ার মধ্যে পকেট থেকে ফোন বের করে ঠান্ডা গলায়, আমারও দেখার দরকার নেই, সব ফাইল আমার হাতে। আর হ্যাঁ, সজীব যে বলেছিলাম, এখনই সেই কাজটা করো। জামিল সাহেবের কোম্পানি থেকে সব ইনভেস্টমেন্ট তুলে নাও, 1 সেকেন্ডও দেরি করবে না। আরাফের কথা শুনে জামিল সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। সবাই হতবাক হয়ে আরাফের দিকে তাকালো। মিস্টার রহমান আর মিসেস রহমান একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারা কিছুই বুঝতে পারছেন না। আরাফের ফোন কল শেষ হতে জামিল সাহেবের ফোন বেজে উঠল। সে দ্রুত ফোন তুলল। তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। জামিল ফোনে বলে, কি বলছিস? সব ইনভেস্টমেন্ট তুলে নেওয়া হয়েছে? আমার কোম্পানি শেষ? এটা কিভাবে সম্ভব? আমি তো এখনই একটা নতুন ডিল ফাইনাল করতে যাচ্ছিলাম। জামিল হতবাক হয়ে গেল। ফোনটা তার হাত থেকে পড়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। তার চোখে অবিশ্বাস। পার্টিতে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে দেখছে। মিস্টার রহমান, মিসেস রহমান এবং ফাতেমা বেগম হতবাক। মিস্টার রহমান অবাক হয়ে বলে, জামিল সাহেব, কি হলো? কি বলছেন আপনি? জামিল কোনো উত্তর দিতে পারল না। সে সর্বশান্ত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে সাইরেনের শব্দ শোনা গেল। সবাই দরজার দিকে তাকালো। কয়েকজন পুলিশ অফিসার ভেতরে প্রবেশ করলো। আরাফ নীরবে আরেকটি ফোন কল করে। আপনারা এখন আসতে পারেন, আপনাদের কাজ শুরু করুন। পুলিশ অফিসাররা সরাসরি মিস্টার রহমানের দিকে এগিয়ে গেল। জনাব রহমান, আমরা আপনাকে আমাদের সাথে যেতে বলছি। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। সবে যেন আকাশ থেকে পড়ল। মিস্টার রহমান হতবাক হয়ে গেলেন। ভয়ে ভয়ে বলেন, আমার বিরুদ্ধে কিসের অভিযোগ? আমি তো কোনো অপরাধ করিনি। নীরা হতভম্ব হয়ে আরাফের দিকে তাকালো। তার চোখে অবিশ্বাস আর প্রশ্ন। তার বাবা পুলিশ দেখে কাঁপছে। নীরা আরাফের হাত ধরে আতঙ্কিত হয়ে বলে, আরাফ, এসব কি হচ্ছে? কি করছো তুমি? বাবা পুলিশকে দেখেই ভয় পাচ্ছে কেন? জামিল সাহেবের সাথে এসব কি হলো? আমাকে সব খুলে বলো। আরাফ নীরার দিকে তাকালো। তার চোখে এখন কোনো গাম্ভীর্য নেই, কেবল এক গভীর সহানুভূতি আর ভালোবাসা। সে জানে এটাই সত্যিটা বলার সময়। নীরা, তুমি যা দেখছো এটা আমার পরিকল্পনা ছিল। আমার এই ফুড ডেলিভারি বয়ের ছদ্মবেশ থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা ঘটছে সব আমার সাজানো নাটক ছিল।
নীরা আরো বিস্মিত হয়ে গেল, তার চোখ কপালে। কি বলছো তুমি? নাটক? মানে তুমি ডেলিভারি বয় ছিলে না? আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলে, না নীরা, আমি একজন সাধারণ ডেলিভারি বয় নই। এই এলাকার আগের যে ডেলিভারি বয় ছিল, আমি তাকে মোটা টাকা দিয়ে তার জায়গায় এসেছিলাম। কারণ তোমার বাড়িতে প্রবেশ করার জন্য আমার একটা বিশ্বাসযোগ্য ছদ্মবেশ দরকার ছিল। নীরা আরাফকে ছেড়ে দিল। সে কিং কর্তব্য বিমূঢ়। কিন্তু কেন আরাফ? কেন এসব করেছো তুমি? কি উদ্দেশ্য তোমার? আরাফ নীরার হাত ধরল, তার চোখে জল চিকচিক করছে। কারণ তোমার বাবা মিস্টার রহমান আর এই জামিল সাহেব, এরা দুজন মিলে 10 বছর আগে আমার বাবাকে খুন করেছিল। আমার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তার কাছে একটা বিশাল প্রজেক্টের আইডিয়া ছিল, যেটা তারা চুরি করে আত্মসাৎ করতে চেয়েছিল। আমার বাবা রাজি না হয় তারা তাকে নৃশংসভাবে খুন করে। আরাফ নীরার চোখের দিকে তাকালো, তার স্মৃতিতে ফ্ল্যাশব্যাক খেলে গেল। ছোট্ট আরাফ লুকিয়ে তার বাবার হত্যাকাণ্ড দেখছে। সেদিন আমি আমার চোখের সামনে আমার বাবাকে মরতে দেখেছি নীরা। ওরা আমার বাবাকে মেরে এই সম্পদ গড়েছে, এই সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আমি সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম, আমি তাদের এই মিথ্যা সাম্রাজ্য ভেঙে দেব আর আমার বাবার খুনিদের বিচার করব। নীরার মুখটা সাদা হয়ে গেল। তার বাবা একজন খুনি, এই সত্যটা সে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে ঘৃণা ফুটে উঠল। তার পরিবারের অহংকার, তাদের সেই মিথ্যা সম্মান, সব তার কাছে এখন অর্থহীন মনে হলো। সে আরাফের কষ্ট বুঝতে পারল। নীরা কান্না ভেজা চোখে বলে, আমার বাবা খুনি? আমার এই পরিবার মিথ্যের উপর দাঁড়িয়ে আছে? আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম আরাফ। আমার বাবা এমন? আরাফ নীরার হাত শক্ত করে ধরল। আমি জানি নীরা, তোমার জন্য এটা খুব কঠিন, কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে এসব জানাতে চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। পুলিশ মিস্টার রহমানকে হাতকড়া পরালো। মিস্টার রহমান আত্মনাদ করতে লাগলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। জামিল তখনও মাটিতে বসে, তার মাথায় হাত। কয়েক মাস পরের দৃশ্য। সব ঝড় থেমে গেছে। মিস্টার রহমান এবং জামিল তাদের অপরাধের জন্য শাস্তি পেয়েছে। নীরার পরিবার ভেঙে গেছে, কিন্তু নীরা আরাফের পাশে অবিচল। আরাফ এখন আর ফুড ডেলিভারি বয় নয়, সে তার আসল পরিচয়ে ফিরে এসেছে, একজন প্রতিষ্ঠিত এবং শক্তিশালী ব্যবসায়ী। তার হাতে বাবার সব ব্যবসার দায়িত্ব। নীরা তার পাশে দাঁড়িয়ে আছে, তার মুখে এক নতুন জীবনের শান্তি। তারা তাদের নতুন বিলাসবহুল বাড়িতে বসে আছে। জানালার বাইরে সবুজ লন আর নীল আকাশ। নীরা আরাফের হাত ধরে মৃদু হেসে বলে, আরাফ, সব কিছু শেষ হলো। এখন একটা অদ্ভুত শান্তি লাগছে। আমার বাবা যা করেছে তার জন্য আমি লজ্জিত, কিন্তু তোমার এই কষ্ট, তোমার এই প্রতিশোধের কারণটা আমি এখন বুঝতে পারছি। তুমি সব ঠিক করে দিয়েছো। আরাফ নীরার হাতে আলতো করে চুমু খেয়ে, সবকিছু ঠিক হয়ে গেছে নীরা। আমার বাবার আত্মা আজ শান্তি পেয়েছে, আর তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তোমার বিশ্বাস আর ভালোবাসা আমার সবকিছুকে সার্থক করেছে। আমারও তাই মনে হয় আরাফ। আমার কাছে এখন এই সব সম্পদ আর টাকা পয়সা কিছুই না, শুধু তুমি আর তোমার ভালোবাসা। আমার পরিবারের মিথ্যে অহংকার আমাকে পীড়িত করত, কিন্তু এখন আমি মুক্ত। আরাফ নীরার দিকে তাকালো, তার চোখে উজ্জ্বল ভবিষ্যৎ আর গভীর ভালোবাসা। সে নীরার হাত আরো শক্ত করে ধরল। চলো নীরা, আমাদের নতুন জীবন শুরু করি, এক নতুন অধ্যায়, যেখানে কোনো মিথ্যা নেই, কোনো ছলনা নেই, শুধু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান। তারা দুজনেই জানালার বাইরে তাকালো। সূর্য উজ্জ্বল আলো ছড়াচ্ছে। তাদের চোখে এক নতুন দিনের স্বপ্ন, এক সুখী ভবিষ্যতের প্রতিজ্ঞা। তাদের ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক আরো দৃঢ় হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।